হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন কথা? ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। ওকে ভাই, ঠিক আছে। আমরা শুরু করব হোপফুলি এখন একটু পর। তো সবার কি অবস্থা এমনিতে? গতকালকের ক্লাসে আমরা যে বাইনারি সার্চের বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করছিলাম, তো সেগুলার কি অবস্থা এটা একটু আমাকে জানাবেন। আর হচ্ছে কোনো মানে কমপ্লিকেটেড কিছু যদি ফেস করে থাকেন বা কোনো ঝামেলা থাকে, এটাও আমাকে ফার্স্ট একটু জানাবেন। সেটা সলভ করে তারপরে আমরা বাইনারি সার্চের আরো কিছু জিনিসপত্র আমরা দেখব। হ্যালো। ওকে, সো ওরকম প্রবলেম কি তার মানে নাই, মানে আমি কি ওটা ধরে নিব, ওটা ধরে আগাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আসলে কোশ্চেনটা কালকে করতে যাচ্ছিলাম, আসলে অনেক লেট হয়ে গেছে, এই কারণে করি নাই। হুম হুম। মানে ভাই, সমস্যা হচ্ছে কি, একটা প্রোগ্রাম টাইম লিমিটটা নিয়ে, টাইম লিমিট ও এন আই এন স্কোয়ার বা যা লাগবে সেটা বের করতে পারতেছি, কিন্তু আসলে কত সময় লাগবে, কত সেকেন্ড লাগবে সেটা একটু বুঝতে আসলে ভাই হিসাব করতে পারতেছি না। আপনি আসলে দেখা দিতে চাইছিলেন কালকে, হয়তো পরে মনে নেই যে একটা জিনিস দেখা দিতে চাইছিলেন যে উপরে আর শেষে কি বলছিলেন এরকম একটা কিছু। না, আমি তো অলরেডি রান টাইম কত লাগবে, মানে রান টাইম কত হবে একটা টাইম হ্যাঁ, হ্যাঁ। কমপ্লেক্সিটি থেকে, সেটা তো অলরেডি বহুত আগে বলে ফেলছি। না, সেটা তো বলছেন ভাই, মানে কালকে একটা জিনিস আপনি দেখাই দিতে চাইছিলেন, প্রথমে বলছিলেন যে ক্লাস শেষে দেখাই দিবেন, পরে আর দেখাই দেন কি জানি বলছিলেন আর কি, একটা আহ কত টাইম লাগে আর কত সেকেন্ড লাগে সেরকম একটা কিছু বের করার। না, টাইম ইভেন কমপ্লেক্স মানে গতকালকে যতগুলো অ্যাপ্রোচ দেখা হয়েছে সবগুলো অ্যাপ্রোচে টাইম কমপ্লেক্সিটি আমরা আলাপ আলোচনা করছি, আমার যতটুকু মনে আছে, কোনো কিছু মিস দিই নেই। বাট আপনি আরেকটু প্রিসাইসলি একটু মনে করার ট্রাই করেন সেটা কি ছিল। আমরা আজকে লোয়ার বাউন্ড আপার বাউন্ড নিয়ে কথাবার্তা বলবো, বাট আমার মনে হয় না কোনো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বা ইভেন টাইম নিয়ে কোনো কিছু পেন্ডিং ছিল গতকালকে, আমার মেমোরি যতটুকু বলে আর কি। না সো না ভাই, পেন্ডিং না, মানে আপনি একটা অ্যাডিশনাল জিনিস দেখাই দিতে চাইছিলেন আপনার নিজের থেকে আর আচ্ছা, কি। আমার একটা এক্স্যাক্টলি তাহলে প্রো টিপস আর কি, একটা ওই টাইপের একটা কিছু। ও আচ্ছা, বুঝছি। ওটা অলরেডি আমি শেয়ার করে দিছি, একটা গুগল ডক শেয়ার করার কথা ছিল, আমার একটা নোট টাইপের আর কি। ওটা আমি শেয়ার করে দিছি অলরেডি। আপনি যদি ডিসকর্ডে যান, ডিসকর্ডে আমার গুগল ডকের একটা লিংক পাবেন, ভ্যারিয়েশন অফ বাইনারি সার্চ নামে। সেটা বেসিক্যালি সেটাই, মানে সেটার কথাই বলতেছিলাম, মানে টাইম কমপ্লেক্সিটি বা সামথিং ওরকম কোনো অ্যানালাইসিসই না, সেটা সেটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, একটা নোট, বাইনারি সার্চের উপর একটা নোট। সেটা শেয়ার করতে একটু গতকালকে মনে ছিল না, ঘুমাই গেছিলাম রাত ক্লাস শেষের পরে। তো পরে মনে পড়ার পর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এটা দেখেন, ডিসকর্ডে চেক করলেই পাবেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। আচ্ছা, এমনিতে গতকালকের প্রবলেম গুলো কি সবাই দেখছিলাম? আহ, আমার মনে হয় উনি বলতে চাচ্ছে যে কোড ব্লকসে কোড রান করলে রান টাইমটা শো করে, বাট ভিএস কোডে সেটা শো করে না। সো আপনি বলেছিলেন এই টাইমটা, ও আচ্ছা, সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। তো আমি ওনার প্রশ্ন থেকে বুঝি নাই আসলে উনি কি মিন করতেছিলেন। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিতেছি কিভাবে করা যায়। সেটা আমি মনে রাখি নাই আসলে কোডটা, আমি না ভাই, এটা আমার কোশ্চেন ছিল না, এটা না। এটা ছিল না না? না না আচ্ছা, না না না। ওকে। আবার আর একটা কথা বলবো। হ্যাঁ ভাই, বলেন। আপনি ভাই যে আমাকে সেদিনকে বলছিলেন আসলে পুরো হোল প্রোগ্রামটা রান হতে 1 সেকেন্ড 2 সেকেন্ড যে সময়টা দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ থাকে সেই সময়টা লাগে। হ্যাঁ। বাট এখানে এই যে কোড ফোর্সেস এর উপরে লেখা টাইম লিমিট পার টেস্ট 2 সেকেন্ড 1 সেকেন্ড না পার না না, টেস্ট লেখা, টাইম মানে লিমিট পার টেস্ট। আমি বুঝাই বলি। ওইখানে টাইম লিমিট পার টেস্ট মানে মানে টাইম লিমিট পার টেস্ট ফাইল, মানে আপনার একটা টেস্ট, মানে একটা ওদের মাল্টিপল ফাইল থাকে, প্রত্যেকটা ফাইলে মাল্টিপল টেস্ট কেস থাকে, মানে একটা ফাইলের এগেনস্টে রান হয় না। সো আপনি যেটা দেখতেছেন মানে পার টেস্ট, সেখানে বেসিক্যালি ওই প্রবলেমটার একটা টেস্ট কেস মানে একটা সিঙ্গেল, মানে কেমনে বুঝাই, ধরেন আপনাকে 1 লাখ টেস্ট কেস দেওয়া হইলো, প্রত্যেকটা টেস্ট কেস একটা করে নাম্বার দেওয়া হবে, বের করা লাগবে নাম্বারটা অড নাকি ইভেন। সো 1 লাখ মানে টি হচ্ছে আপনার ধরেন নাম্বার অফ টেস্ট কেস। আমি আপনাকে বুঝাই বলি, মিস ইন্টারপ্রেট হয়েছে আর কি জিনিসটা আপনার কাছে। সো ধরেন এটা হচ্ছে নাম্বার অফ টেস্ট কেস, আর এর মধ্যে যে ভ্যালুগুলো থাকতে পারে সেগুলো ধরেন 1 থেকে 10⁻18 পর্যন্ত। সো ওরা বললো যে পার টেস্ট কেস হচ্ছে টাইম লিমিট এত, দ্যাট মিনস একটা টেস্ট কেস মিনস এইখানে একটা ইনপুট ফাইল সামথিং, ধরেন আরে যন্ত্রণা, আচ্ছা, ইনপুট ডট, লেটস সে এটা ইনপুট ডট টিএক্সটি বা সামথিং। এক সেকেন্ড,
এটা হচ্ছে ইনপুট ডট টিএক্সটি বা এরকম কিছু একটা মনে করেন আর কি। সো এই টেস্ট কেসের এই ফাইলটাতে আপনার ধরেন টি সংখ্যক টেস্ট কেস থাকবে। এই পুরাটাকে ওরা একটা টেস্ট ফাইল বলতেছে। এই একটা টেস্ট ফাইল রান করতে আপনি টাইম পাবেন, নট এক্স্যাক্টলি আপনাকে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য তার 1 সেকেন্ড করে দিবে, এরকম কোনো কিছু না। মানে ওভারঅল পুরাটাকে আলাদা আলাদা ভাবে ওরা এক্সিকিউট করে। মানে আপনার প্রত্যেকটা টেস্ট কেস একটা প্রবলেমে যা থাকে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আলাদা আলাদা ভাবে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে দেয় না, তাইলে তো সব আউল ফাউল সলিউশন পর্যন্ত একসেপ্টেড হবে। সো সেটা কখনোই হয় না, জাস্ট মিস ইন্টারপ্রেট হয়েছে আর কি জিনিসটা। ওকে, তো আমি আপনাকে দেখাই বিগিনার কোর্সের, তখন এটা বিগিনার ছিল, নাম দিয়ে দেখি পাওয়া যায় কিনা এখন। আচ্ছা সরি, তখন এটা ইন্টারমিডিয়েট ছিল বেসিক্যালি। যাই হোক, আমি একটু দেখাচ্ছি, দেখি খুঁজে পাই কিনা জিনিসটা। আচ্ছা, এখান থেকে সার্চ করি, অল সর্টিং, এইখানে গেলে আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। এখানে টাইম বের করার অপশনটা দেয়া আছে, এই যে অটো স্টার্ট, এখানে হচ্ছে টাইমটা ক্যাপচার করা স্টার্ট করবেন। অটো এন্ড, এটা হচ্ছে টাইমটা এখানে ক্যাপচার করা শেষ হবে। আর এই দুইটার মধ্যে ডিফারেন্স আপনি বের করবেন। সো জাস্ট এখানে কোডটাই আছে, এই যে মার্কস ম্যাপ সর্ট সামথিং আমি একটা লিখছি, এইটুকু মানে ফাংশন কতটুকু সময় নেয় এক্সিকিউশনে সেটাই এই পার্টটুকুতে বের হয়। সো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আর কি। তো আমি কোডের লিঙ্কটা দিয়ে দিই, যারা ইন্টারেস্টেড ট্রাই করে দেখেন। ওকে, সো এটা থেকে বের হই, আমাদের মেইন পয়েন্টে আসি। সেটা হচ্ছে বাইনারি সার্চ রিলেটেড কোনো কোয়েরি যদি থাকে, সবাই কি মানে মেইন জিনিসটা আমরা ফোকাস করি। গতকালকে যে প্রবলেমগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল, সবাই কি সেগুলো একটু দেখছি, বাসায় দেখার সুযোগ হয়েছিল? বা কোনো কোয়েশ্চেন যদি থাকে যে প্র্যাকটিস করার পর আপনারা এরকম প্রবলেম ফেস করছেন? আচ্ছা, কেউ কি কোড করার ট্রাই করছিলেন পরে বাসায়? না ভাই, সময় কুলায় নেই। ওকে, চেষ্টা করেন সবাই, এটা মানে জমতে থাকবে আদারওয়াইজ, কারণ এখন সবকিছুই খুবই মানে এরকম টপিকই এখন থেকে আসতে থাকবে। প্রথম আমি কিন্তু অলরেডি কোর্স শুরুর সময় বলছিলাম যে প্রথম 6-7টা ক্লাস একটু স্লো যাবে, তারপর কিন্তু স্পিড বাড়বে। সো সেটার জন্য মেন্টালি সবাই প্রিপেয়ার থাকেন, কারণ ওই টাইমটা আসলে আমরা সবাইকে সেম লেভেলে আনার জন্য দিই, যেন সবাই যারা একটু পিছিয়ে আছে প্র্যাকটিস করে যেন সামনে আসতে পারে। তো এখন একটু স্পিড বাড়বে, কারণ ওই ঢিলামি স্পিডে গেলে আপনারা কিছুদিন পরে এমনিতেই আগ্রহ হারাই ফেলবেন। সো সেইভাবে আমরা অ্যাকচুয়ালি আগাবো না। আচ্ছা, তো গতকালকের বাইনারি সার্চের কোডটা সবাই একটু দেখেন, আমাদের আমরা কিভাবে অ্যানালাইসিসটা করছি, এটার ওভারঅল রান টাইম কমপ্লেক্সিটি কত, বা ব্লা 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 এরকম। সো আজকে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লোয়ার অ্যান্ড আপার বাউন্ড। সো লোয়ার অ্যান্ড আপার বাউন্ড বলতে কি বোঝায় সেটা আগে একটু ভালো মতো বুঝি। তো ধরেন আপনার কাছে একটা সর্টেড অ্যারে দেয়া আছে, ওকে। সো ফার্স্টে চিন্তা করেন সর্টেড অ্যারে, পরে বুঝবেন যে সবসময় সর্টেড না হইলেও হয়, প্রপার্টিটা সর্টেড থাকলেই হইতেছে। যেটা সর্টেড অ্যারে আপনাকে দেয়া হইলো, অ্যারেটা ধরেন দেখতে এরকম 1 2 2 4, দেন দিলাম 7, দেন 11 11, দেন দিলাম 13। এটা হচ্ছে আপনার সেই সর্টেড অ্যারে। তো আমি আপনাকে বললাম এই অ্যারেতে আমি যদি ভ্যালু 3 এটাকে ইনসার্ট করতে চাই, v equals to 3 এটাকে আমি অ্যারেতে ইনসার্ট করতে চাই, এই সর্টেড অ্যারেতে এইরকম ভাবে ইনসার্ট করব যেন ইনসার্ট করার পরেও আমাদের অ্যারেটা সর্টেড থাকে। তো কোথায় আমি এটাকে এই ভ্যালু 3 কে ইনসার্ট করতে পারবো, এই কন্ডিশনটাকে যদি আমরা ট্রু রাখতে চাই, মানে সত্য রাখতে চাই আর কি, কোথায় ইনসার্ট করা যায়? ইন্ডেক্স 3। 3 নাম্বার ইন্ডেক্সে। ইন্ডেক্স 3 মানে আমরা বলতে পারি যে আরেকটু মানে যদি মানে ভিজুয়ালি বলার চেষ্টা করি তখন হয়তো আসবে যে 2 2 আর এবং 4 এর মাঝখানে। 2 আর 4 এর ঠিক মাঝখানে। কারণ ইনসার্ট করার যখনই আমরা ইন্ডেক্স 3 বলবো তখন আবার আরেকটা কোশ্চেন আসে যে এটা কি ইনসার্ট করার আগের অ্যারের ইন্ডেক্স 3 নাকি ইনসার্ট করার পরের অ্যারের ইন্ডেক্স 3। সো এই কারণে বললাম আর কি এইভাবে। তো বেসিক্যালি আমরা 2 এবং 4 এর ঠিক মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটায় আমরা যদি ভ্যালু 3 কে ইনসার্ট করতে চাই আমরা ইনসার্ট করতে পারবো, এবং ইনসার্ট করার পরে ওভারঅল আসলে অ্যারেটা সর্টেড থাকবে। তো এরকম কি আর কোনো জায়গা আছে কিনা এই জায়গাটা ছাড়া? না। আমি সবাইকে সাজেস্ট করব যে
কম্পিউটার নিয়ে যদি কেউ বসেন ক্লাসের টাইমে, ওকে, বসা যায়। আপনি ভিডিও দেখতে দেখতে হয়তো বা নিজে কোডিং প্র্যাকটিস করতে পারেন। যারা একেবারে কোনো কিছুই ছাড়া বসছেন, একটা রিমাইন্ডার আর কি, ট্রাই করতে পারেন যে সবচেয়ে ভালো হয়, এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, যে একটা খাতা কলম নিয়ে বসেন, সবচেয়ে সবচেয়ে ভালো। আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছি, ট্রাই করেন এই জিনিসগুলো একটু লিখার। মানে লিখে লিখে জিনিসগুলো দেখলে অনেক সময় ব্রেন জিনিসগুলোকে ভালোভাবে ক্যাপচার করতে পারে, বা নিজে অনেক সময় প্যাটার্ন আঁকা থেকে অনেক কিছু, মানে অনেক ধরনের পাজেলও সলভ হয় অনেক অনেক টাইমে। আপনার মাথায় অনেক কিছু হয়তো বা গিট পাকায় থাকতে পারে, তো আপনি যদি সেগুলা ঠিক মতো নিজে নিজে লিখেন বা প্রবলেমগুলো সলভ করার ট্রাই করেন, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি পাজেলগুলো সলভ হয়ে যেতেছে, আপনাকে খুব বেশি ইফোর্ট দেওয়া লাগবে না। সো এটা একটা রিমাইন্ডার যারা একদম হয়তো বা অনেকে বসে বসে বা শুয়ে শুয়ে মোবাইলে দেখতেছেন, সো তাদের জন্য রিকোয়েস্ট। আচ্ছা, তো এইটা মাত্র একটা মাত্র পজিশনে আমি 3 কে ইনসার্ট করতে পারবো। তো আমি যদি এখন এই অ্যারেতে ধরা যাক ভ্যালু 2 ইনসার্ট করতে চাই, শর্ত হচ্ছে ইনসার্ট করার পরেও অ্যারেটা সর্টেড থাকা লাগবে। তো কোথায় কোথায় আমি ভ্যালু 2 কে ইনসার্ট করতে পারি এই কন্ডিশনটাকে ট্রু রাখার জন্য? 1 আর 2 এর মাঝখানে, 2 আর 2 এর মাঝখানে, 2 আর 4 এর মাঝখানে। 1 আর 2 এর মাঝখানে, 2 আর 2 এর মাঝখানে, 2 আর 4 এর মাঝখানে। সো আমার কাছে পসিবল অপশন হচ্ছে 3টা। আচ্ছা, তো আমি যদি এটাকে এবার ইন্ডেক্সের আলোকে বলতে চাই, তাইলে ব্যাপারটা আসলে কিরকম হয়। তো আমরা যদি সাকসেসফুলি 2 কে ইনসার্ট করি, ধরা যাক আমরা 2 কে এখানে ইনসার্ট করলাম, ইনসার্ট হইল। সো ধরে নেই 2 যদি এখানে ইনসার্ট হয়, তাহলে 2 এর এই সবুজ কালারের যে 2, তার ইন্ডেক্সটা কত আসবে? 1 1 আসবে, রাইট? সো আমরা যদি এই প্রথম পজিশনটায় 2 কে ইনসার্ট করি, আমার 2 এর ইন্ডেক্স আসবে 1। ওকে, সো আমরা যদি এরকম ভাবে সেম ভাবে আমরা এই আমাদের সেকেন্ড অপশনটাকে ইউজ করি, 2 এর ইন্ডেক্স আসবে 2। আচ্ছা, আমরা যদি সেম ভাবে আমাদের লাস্ট অপশনটাকে ইউজ করি, তাহলে 3। আমার 2 এর ইন্ডেক্স আসবে 3। তো ব্যাপারটাকে এইভাবে চিন্তা করতে পারেন। প্রথমত আমাদের আমরা যদি একদম, আমাদের হাতে 3টা অপশন আছে, একটা হচ্ছে লেফট মোস্ট অপশন, একটা হচ্ছে রাইট মোস্ট অপশন, রাইট? মানে আমাদের মাল্টিপল অপশন থাকতে পারে, আমরা আমাদের কনসিডারেশনে জাস্ট লেফট মোস্ট এন্ড রাইট মোস্ট নিয়ে আমাদের মেইন কাজ। সো লেফট মোস্ট যে অপশনটা, তার ইন্ডেক্স কত আসছিল খেয়াল আছে? 1 1 আসছিল। আর রাইট মোস্ট অপশনটার 3। আমার আসছিল 3। সো এটাকে এইভাবেও চিন্তা করা যায়, এই লেফট মোস্ট পয়েন্টারটা যেখানে অ্যাকচুয়ালি আছে, তার ঠিক বাম দিকে একটাই ভ্যালু আছে। মাইকটা কমাই নি, সাউন্ড অনেক বেশি আসতেছে আমার কানে। আচ্ছা, তো আর আমরা যদি একদম রাইট মোস্ট অপশনটাকে পিক করি, যেটা হচ্ছে আর ইকুয়ালস টু 3, দ্যাট মিন্স তার ডান দিকে মোট 3টা এলিমেন্ট আছে। সো এইভাবে এটাকে রিপ্রেজেন্ট চাইলে করা যায়। ওকে, তো আমরা লোয়ার বাউন্ড কাকে বলবো আর আপার বাউন্ড কাকে বলবো সেটা একটু বুঝি। আমাদের হাতে কোনো একটা সর্টেড অ্যারে যদি থাকে, সেই অ্যারেতে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট ভি, তার জন্য লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের ডেফিনেশন হচ্ছে এরকম: আপনি সর্টেড অ্যারেটায় ভ্যালু ভি কে ইনসার্ট করতে চান, যতগুলা পজিশনে ভি কে ইনসার্ট করা যায়, যেন ইনসার্ট করার পরে সর্টেড থাকে, এরকম যতগুলা পজিশনে ইনসার্ট করা যায়, তার মধ্যে লেফট মোস্ট পজিশনটাকে আমরা বলবো লোয়ার বাউন্ড, এন্ড রাইট মোস্ট পজিশনটাকে আমরা বলবো আপার বাউন্ড। দ্যাট মিন্স আমাদের এই সর্টেড অ্যারেটা যদি আমরা নাম দেই লেটস সে অ্যারে, ARR, সো আমরা যদি লোয়ার বাউন্ড বের করতে চাই, এই অ্যারের মধ্যে এই ওভারঅল অ্যারেতে আমরা হচ্ছে ভি ইকুয়ালস টু 2, তার জন্য লোয়ার বাউন্ড বের করতে চাই, তাহলে তার আউটপুট আসবে হচ্ছে 1। আর আমরা যদি আপার বাউন্ড বের করতে চাই, সেম হচ্ছে প্যারামিটারের, মানে সেম আর্গুমেন্টের জন্য, তাহলে এটা আসবে 3। সো টেকনিক্যালি এটা হচ্ছে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের একেবারে বেসিক ফর্মাল ডেফিনেশন। সো এইটুকুর মধ্যে কারো যদি আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ইস্যু থাকে আমাকে ইনফর্ম করতে পারেন। এটুকু কে কে বুঝেন নাই? সবাই কি বুঝছি? হ্যাঁ ভাই। ভাইয়া এখানে হ্যাঁ। লেফটে কি মানে অ্যারেতে যতগুলা কম্পোনেন্ট থাকবে সেইটার হিসাবে লেফট আমরা হিসাব করবো 1, নাকি আমরা যতটা আর কি
2 থাকবে সেটা থেকে হিসাব করব। উম, আমি প্রশ্নটা প্রপারলি বুঝি নাই, আমাকে আরেকবার একটু বলবেন ভাই কষ্ট করে, মানে আপনি কি মিন করতেছেন? আরেকবার একটু আহ, কষ্ট করে প্রশ্নটা করেন। হ্যাঁ। জি ভাইয়া, ওটা হচ্ছে যে অ্যারেতে যতগুলা কম্পোনেন্ট আছে আমরা লাইক লোয়ার বাউন্ডটাকে আমরা হিসাব করব যে ফার্স্ট এলিমেন্ট যেটা আছে ওই অ্যারেতে সেটা থেকে হিসাব করব, নাকি ফার্স্ট আমরা যে আমাদের ভি যেটা আছে সেটা থেকে ক্যালকুলেট ও করব? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একদম অ্যারের ফার্স্ট এলিমেন্ট থেকে, মানে আপনার ইন্ডেক্সের কাউন্টটা কোত্থেকে ভাবে শুরু হয়? ফার্স্ট থেকেই না? সো আপনাকে অ্যারের ফার্স্ট থেকে কাউন্ট শুরু করা লাগবে। লোয়ার বাউন্ড আপার বাউন্ড হচ্ছে একটা ইন্ডেক্স পজিশন ভাই, বুঝছেন? মানে অ্যারের ইন্ডেক্সিং তো ভাই 0 থেকে শুরু হয়। সো আমাদের এখানে কাউন্টিংও শুরু হবে 0 থেকে। সো আপনি চিন্তা করেন, আপনি যদি লোয়ার বাউন্ড আপনি এই অ্যারেতে 11-র ক্ষেত্রে লোয়ার বাউন্ড বের করতে চাইতেন, বলতে পারবেন 11-র ক্ষেত্রে লোয়ার বাউন্ড কত আসবে? 4। 5 না? আচ্ছা, হ্যাঁ 5। দেখেন আপনি 11 যদি ইনসার্ট করেন, আপনার অ্যাভেলেবল যে অপশনগুলো আছে, 11 বসবে এক্স্যাক্টলি এই জায়গায়, তাই না? সো আপনি এখন 11-র ইন্ডেক্স কাউন্ট করে দেখেন, আপনি কত পাবেন? 5, রাইট? আচ্ছা, আপনি যদি 11-র আপার বাউন্ড বের করেন তাহলে কত আসবে? 7 কিনা? জি সো কাউন্টিংটা তার মানে তো অ্যারের একদম ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হলো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সো এটাই আপনার কোশ্চেনের অ্যান্সার ছিল আসলে। আচ্ছা, ওকে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারি। ওকে, সো এখান থেকে কারো যদি কোনো মানে অবজারভেশন থাকে যে ভাই আমি লোয়ার বাউন্ড আপার বাউন্ডের ভ্যালুগুলা থেকে এই একটা মানে আমার কাছে একটা অবজারভেশন আমার কাছে আসছে, সো এটা আমি শেয়ার করতে চাই, এরকম কিছু কি কোনো প্যাটার্ন বা সামথিং কেউ খেয়াল করছেন লোয়ার বাউন্ড আপার বাউন্ডের ভ্যালু থেকে? লেটস আমি সেম একটা ভ্যালু 2, তার জন্য লোয়ার এবং আপার বাউন্ড বের করছি, তো এই দুইটা ভ্যালু থেকে কি আমি কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা? আচ্ছা, মানে দুইটা বের করলাম বলতে দুইটা বের করার পরে কোনো সিদ্ধান্ত? হ্যাঁ, দুইটা বের করার পর লোয়ার হ্যাঁ, বাউন্ড, ওই যে আমার আপার অ্যারেতে কয়টা আছে ওই একই রাইট সংখ্যা। রাইট, আমরা পার্টিকুলার ওই এলিমেন্টের ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, রাইট? সো আমরা যদি চিন্তা করি, আমাদের আপার বাউন্ড অফ 2 হচ্ছে এইটুকু রেজিয়নকে বোঝায় বা এইটুকু রেঞ্জকে বোঝায়, আর লোয়ার বাউন্ড অফ 2 হচ্ছে এইটুকু রেঞ্জকে বোঝায়। সো আমরা যদি দুইটা রেঞ্জের বিয়োগফল বের করি আলটিমেটলি এইটুকুই তো পাবো, রাইট? হ্যাঁ। সো আমরা ওই পার্টিকুলার এলিমেন্টের ফ্রিকোয়েন্সিটাও আমরা বের করতে পারবো। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার দেখি, তারপরে আমরা এটার কোডিং এ যাব বা কিভাবে কি করা যেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, লোয়ার বাউন্ড আপার বাউন্ডের কনসেপ্টটা বোঝা খুবই জরুরি, কারণ বাইনারি সার্চের ম্যাক্সিমাম প্রবলেমে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের উপর বেস করেই আসলে সলভ করতে হয়। তো আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করি, তো এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখি। লোয়ার বাউন্ড আপার বাউন্ডের আমরা যদি প্রোগ্রামেটিক্যালি বের করতে চাই, এটা কিভাবে করা যেতে পারে? লেটস সে আমরা 2 এর জন্য লোয়ার বাউন্ড বের করছিলাম, তার এক্সাক্ট পজিশন তো এটা ছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, আর 2 এর জন্য আপার বাউন্ড যখন বের করতে নিছি তখন এক্সাক্ট পজিশন এটা ছিল, রাইট? হুম। ওই যে 0 1 2 3। আচ্ছা, সো আমরা এটাকে একটু এইভাবে এবার চিন্তা করি, কোন একটা পার্টিকুলার ভ্যালু, লেটস সে আমাদের ক্ষেত্রে এটা ছিল 2, তার জন্য লোয়ার বাউন্ড এর ডেফিনেশন হচ্ছে ওই ইন্ডেক্সটা যেখানে ওই পার্টিকুলার ভ্যালুটা প্রথমবারের মতো আমরা ফেস করতেছি, মানে ওই ভ্যালুটা প্রথম যেখানে অকার করতেছে, প্রথম যেখানে আমরা ভ্যালুটাকে দেখতেছি আরেতে, সেই পজিশনটা হচ্ছে লোয়ার বাউন্ড। আর আপার বাউন্ড হচ্ছে এক্স্যাক্টলি সেই পজিশনটা যেখানে যার ঠিক ইমিডিয়েট আগে ওই পার্টিকুলার ভ্যালুটা শেষ হয়েছে। এই যে আমরা যখন 2 এর আপার বাউন্ড বের করতে চাইতেছি, 2 কিন্তু এক্স্যাক্টলি এই পজিশনটাতে এসে শেষ হয়েছে, ঠিক তারপরের ইন্ডেক্সটাকে আমরা কি বলতেছি 2 এর জন্য? আপার বাউন্ড। আপার বাউন্ড। তো আমরা যদি 2 কে ইনসার্ট করতে চাই সবচেয়ে ডানে, আমাদেরকে অবশ্যই এই 4 যেখানে আছে সেই জায়গাটাতে আমাদের 2 কে ইনসার্ট করা লাগবে। সো লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের এই পার্টটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবো, যে আমরা লোয়ার বাউন্ড কোন পার্টটাকে বলি, একটা অ্যারেতে যদি ওই পার্টিকুলার ভ্যালুটা যা লোয়ার বাউন্ড বের করতে চাই সে যদি এক্সিস্ট করে, তাহলে অ্যারেতে তার ফার্স্ট অকারেন্সের ইন্ডেক্সটাই হবে লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ড হবে ওই অ্যারেতে যদি ওই পার্টিকুলার ভ্যালুটা থাকে, তাহলে ওই পার্টিকুলার ভ্যালুটা যেখানে শেষ হইতেছে ঠিক তার পরের ইন্ডেক্সটাই হচ্ছে
আপার বাউন্ড। সবাই কি বুঝছি এটা? হ্যাঁ ভাই। জি জি ভাইয়া আচ্ছা, বুঝছি। ওকে। সো আমরা কিছু মানে কোয়েশ্চেনের অ্যান্সার দেই, লাইক লোয়ার বাউন্ড অফ 8 এখানে কত আসবে? 5 0 1 2 3 4 5। 8 এর লোয়ার বাউন্ড যে 5 আসতেছে, এটা কে কে বুঝি নাই? আচ্ছা, 8 এর আপার বাউন্ড কত আসবে? 5 5। সো 5 আর 5 এর ডিফারেন্স কত? 0। 0 তার মানে এই অ্যারেতে 8 আসলে নাই, তাই না? হ্যাঁ। তার মানে একটা পার্টিকুলার ভ্যালুর যদি লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড সেম হয়, তার মানে আসলে ওই এলিমেন্টটা অ্যারেতে এক্সিস্ট করে না, এটাও বলা যায়, কারণ তার ফ্রিকোয়েন্সি 0 আসতেছে, রাইট? জি হ্যাঁ ভাই। আচ্ছা, এইবার আমরা চিন্তা করি তো যে আমরা যদি 0-র লোয়ার বাউন্ড বের করতে চাই, কত আসবে? 0 0 0-র আপার বাউন্ড 0 0। আচ্ছা, আমরা যদি 13 এর লোয়ার বাউন্ড বের করতে চাই, কত আসবে? 13। 7 13 এর লোয়ার বাউন্ড আসবে 7। সবাই কি এটা বুঝছি 13 এর লোয়ার বাউন্ড কেন 7 আসবে? জি আচ্ছা, 13 এর আপার বাউন্ড কত আসবে? 8 রাইট, 8 কিন্তু এই অ্যারের ইন্ডেক্সের রেঞ্জের বাইরে, তাই না? হ্যাঁ। গতকালকের একটা প্রবলেমের কথা মনে পড়তেছে কারো? আমি এন্ডিং এর টাইমে বলছিলাম যে এই কোডটাই আসলে লোয়ার বাউন্ডের কোড। ওই যে 0 থেকে 1 পর্যন্ত। মানে হ্যাঁ, ওই যে প্রথম ইভেন নাম্বার গুলো ফার্স্টে আছে, অড নাম্বার লাস্টে। সো আমি তখন বলতেছিলাম যে আমি কিন্তু লোয়ার বাউন্ডের কোডটাই করছি। সো সবাই ও, তো হ্যাঁ, সবাই তো মেবি কিছুটা রিলেট করতে পারতেছেন, যাদের মনে আছে যে আমি এল নিছিলাম 0 অ্যান্ড আর নিছিলাম অ্যারে ডট সাইজ, মানে এন এর সমান আর কি। তো এক্সপ্লেন করছিলাম যে আমার কেন আমার রেঞ্জটা এন পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে। সো লোয়ার বাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সত্য, যে আমরা আমাদের এই রেঞ্জ আসলে এন পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে। যে আপনি একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চান, লেটস সে 13 কে আপনি ইনসার্ট করতে চান, আপনি কোথায় কোথায় 13 কে ইনসার্ট করতে পারবেন? একটা পজিশন হচ্ছে এটা, আরেকটা পজিশন হচ্ছে এটা। এই দেখেন, রাইট মোস্ট যে পজিশনটা, সেটা অ্যারের বাইরে না? হ্যাঁ। সো এই কারণে আমাদের ওইটাও, এই বাইরের পজিশনটা আমাদের সার্চিং এ ইনক্লুড হবে। সো এখানেও রাইট ইকুয়ালস টু এন হবে, মানে এন মানে অ্যারের সাইজ। ওকে, সো আমরা মোটামুটি লোয়ার বাউন্ড, যদি কেউ আমাকে লোয়ার এন্ড আপার অ্যাকচুয়ালি সিমিলার, সো আমাদেরকে যদি কেউ এখন লোয়ার বাউন্ড অথবা আপার বাউন্ড এক্সপ্লেন করতে বলে, কোডের পার্টটা বাদ দিলাম, আমি কি তাদেরকে বুঝাইতে পারবো যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড কি জিনিস? হ্যাঁ ভাই, আচ্ছা, জি, ইনশাআল্লাহ। মানে এক্সাক্ট জিনিসটা যেটা সেটা। জি ভাই বলেন। থার্টিনের ভাইয়া এইটটা কিভাবে আসলো ভাইয়া? কোনটা ভাইয়া 13 এর জন্য? আজকে যে লোয়ার বাউন্ড যেটা 7 যেটা ওইটা কিভাবে আসছে? না না, 13 এর ক্ষেত্রে লোয়ার বাউন্ড 7, আপার বাউন্ড। হ্যাঁ, লোয়ার বাউন্ড তো 7, হ্যাঁ আপার বাউন্ড হ্যাঁ ভাই, লোয়ার বাউন্ড 7 কিভাবে আসছে? আচ্ছা, 7 কিভাবে আসছে? কারণ দেখেন, আপনি 13 কোন কোন পজিশনে ভাই ইনসার্ট করতে পারেন, কোথায় কোথায় ইনসার্ট করা যায়? এই যে আমি দেখেন দুইটা হচ্ছে সবুজ কালারে দুইটা তীর চিহ্ন দিছি। এই যে এখন মাত্র দুইটা তীর চিহ্নই আছে, 11 এবং 13-র দুইটা গ্যাপের মধ্যে আপনি দেখতে পাইতেছেন মেবি, রাইট? জি জি আচ্ছা, সো প্রথম গ্যাপটাতে আপনি 13 কে ইনসার্ট করতে পারেন, তাই না? আর এটা কিন্তু সর্টেড থাকে। আচ্ছা, এটা একটা পজিশন। সো এই যে 13 আপনি ইনসার্ট করলেন, এই 13 এর ইনডেক্সটা আপনি কাউন্ট করেন তো ভাই, ওই শুরু থেকে নিয়ে এই 13 পর্যন্ত ইনডেক্স কাউন্ট করে করে আসেন তো, কত আসে দেখেন একটু, 7 পান কিনা? জি ভাই 7 7 আসছে, তার মানে লোয়ার বাউন্ড যে 7 এটা আপনি বুঝছেন। এবার আপার জি। বাউন্ডের বেলায় আপনি 13 কে এইখানে ইনসার্ট করতেন, এখন আপনি এই 13 এর ক্ষেত্রে ইনডেক্সটা কাউন্ট করে দেখেন তো কত আসে? 8 ভাইয়া। 8 আসছে। সো ক্লিয়ার 7 আর 8 কেন হইলো? জি জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এইবার ওয়েলকাম ভাই। সো এইবার আমরা চিন্তা করি যে আমরা 2 এবং 9, একজনের লোয়ার বাউন্ড বের করব, একজনের আপার বাউন্ড বের করব, দুইজনের আবার ভ্যালু ডিফারেন্ট। সো 2 এর ক্ষেত্রে লোয়ার বাউন্ড কত আসবে? 1 1 আসবে। 9 এর ক্ষেত্রে আপার বাউন্ড কত আসবে? 5 আমি জানি না এটার ইনডেক্স কত, 0 1 2 3 4 5, রাইট? 5 সো আমরা পাবো 1 and 5। এই 1 and 5 আমাদেরকে কি
মানে এদের ডিফারেন্স থেকে আমি আসলে কি বের করতে পারবো? এদের ডিফারেন্স থেকে আমি এটা বের করতে পারবো যে এই অ্যারেতে 2 থেকে 9 পর্যন্ত ইনক্লুসিভ মোট 5 মাইনাস 1, তার মানে 4টা আইটেম আছে। এটা কি ট্রু? দেখেন তো সবাই, হ্যাঁ এই যে 4টা এলিমেন্ট এই অ্যারেতে 2 থেকে 9 এর মধ্যে আছে, রাইট? হ্যাঁ। সো আপনি যদি কোনো একটা সর্টেড অ্যারেতে এটা বের করতে চান যে আপনার কাছে একটা সর্টেড অ্যারে আছে আর একটা রেঞ্জ আপনার কাছে আছে, লেটস সে আমার এখানে রেঞ্জটা হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত। আপনি জানতে চান যে 2 থেকে 9 পর্যন্ত কতগুলা ভ্যালু এই অ্যারে ইনক্লুসিভ এই অ্যারেতে এক্সিস্ট করে। তো ইনক্লুসিভ মানে হচ্ছে 2 এবং 9 কে ইনক্লুড করে, মানে তাদেরকে বাদ দিবেন না আর কি আপনি। তো 2 থেকে 9 পর্যন্ত ইনক্লুসিভ মোট 4টা ভ্যালু আছে, 2, 2, 4 এবং 7। সো লোয়ার বাউন্ড আপার বাউন্ড আমাকে আরো বেশ ভালো কিছু ইনফরমেশনও দেয়। সো এটা হয়তোবা আপনাদের কাছে হেল্পফুল মনে হইতে পারে, পরে আরো ভালো মতো কাজে লাগবে। এটা আপাতত একটু দেখে নেন। আচ্ছা, তো এটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ বলতে পারি, না হয় আমরা একটু কোডিং এর দিকে আস্তে আস্তে যাবো আর কি, যেটাকে কিভাবে কোডে কনভার্ট করা যাইতে পারে। হ্যাঁ, জি, আচ্ছা, এই যে কোনো এলিমেন্ট অ্যারেতে না থাকলে সেই ক্ষেত্রে একটু আবার বলবেন, মানে নেট চলে গেছিল তো শুনতে পারিনি আসলে। আচ্ছা, কোনো একটা মানে এলিমেন্ট যদি অ্যারেতে না থাকে তখন তার ফ্রিকোয়েন্সি কত হয়? লেটস সে আমরা ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে নাম্বার অফ অকারেন্স আর কি, কয়বার সে আসে। তো ফ্রিকোয়েন্সি কত হবে ভাই কোন একটা এলিমেন্ট যদি অ্যারেতে অ্যাবসেন্ট থাকে? 0। জিরো, জিরো, রাইট। সো আমরা অলরেডি দেখছি যে কোন একটা পার্টিকুলার এলিমেন্টের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের মধ্যে যে গ্যাপ, সেটা হচ্ছে আসলে তার ফ্রিকোয়েন্সি সমান, তাই না? জি ভাইয়া। তো আমরা অলরেডি জানি যে একটা আইটেম যদি মিসিং থাকে তার ফ্রিকোয়েন্সি 0, তার মানে তার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের মধ্যে যে ডিফারেন্স সেটা 0 হবে, তাই না? জি ভাইয়া। মানে আমরা দুই পাশ থেকে আসতেছি, সো তার মানে আপার বাউন্ড ইকুয়ালস টু লোয়ার বাউন্ড হবে। হ্যাঁ। সো আপনি ওই এলিমেন্টের যদি এখন লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুইটাই বের করেন, দেখবেন সেম আসতেছে। এটাই অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট হইতে বলছিলাম আর কি। ও, জি ভাইয়া, বুঝছি। ওকে, তো হ্যাঁ, আর কারো কোশ্চেন থাকলে বলতে হ্যাঁ পারেন। ভাই, আমার একটা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথমে তো আপনি যখন আপার বাউন্ড লোয়ার বাউন্ড বুঝালেন, বুঝানো শেষ করার পরে আবার বললেন যে এলিমেন্টের প্রথম অকারেন্স যেখানে তার লোয়ার বাউন্ড সেটা, আর শেষ অকারেন্স +1 হচ্ছে তার আপার বাউন্ড। রাইট, এবং আমি এই তখন মেনশন করছিলাম এটা যদি এলিমেন্টটা অ্যারেতে থাকে তখন। আচ্ছা, হ্যাঁ। তো এখান থেকে কোনো রিয়ালাইজেশন আছে আর কোনো, যে এটাকে কিভাবে ব্যবহার করা যায়, বা কেন বললেন? শুধু বুঝাইতেই নাকি কোনো কাজে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, অনেকগুলা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন আছে, বাট আমি তোমাকে এইভাবে একটু বুঝাই বলি জিনিসটা আমি কেন বলছি। এটার পেছনে কারণ হইতেছে, আমি গতকালকে একটা টার্ম ইউজ করছিলাম যে ইনডিরেক্ট বাইনারি সার্চ, একটা টার্ম ইউজ করছিলাম যে আমাদের অনেক সময় এরকম ভাবে কোনো একটা ডোমেইনের উপর বাইনারি সার্চ করা লাগে যে ডোমেইনটা আমাদের কাছে ভিজিবল না। মানে ধরো এখানে তো তুমি অ্যারেটা দেখতেছো, তাই না, যে 1 2 3 4 7 11 11 13। তো তোমাকে মাঝে মধ্যে এরকম কোনো ডোমেইনে বাইনারি সার্চ করা লাগবে যে ডোমেইনটা সম্পর্কে তুমি জানো যে সর্টেড, বাট ডোমেইনটা তোমার কাছে গিভেন না। বুঝতে পারছো? তুমি যখন হ্যাঁ। ওই মিডল ভ্যালুটা, মিডল ইন্ডেক্সটা তুমি পিক করো, সো ওই মিডে কত বসবে তুমি সেটা ম্যাথমেটিক্যালি বা অন্য কোনো ওয়েতে ক্যালকুলেট করে বের করো। বুঝতে পারছো? মানে তোমার ইমাজিনেশনের মধ্যে আছে জিনিসটা, যখন যেটা দরকার লেজি ওয়েতে তুমি বের করে নিয়ে আসো। সো এই টাইপের বেশ কিছু প্রবলেম আছে যেগুলোর ক্ষেত্রে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডের স্পেসিফিক এই ডেফিনেশনটা জরুরি হয়। যে লোয়ার বাউন্ড বলতে আমি কাকে বুঝাইতেছি? লোয়ার বাউন্ড হচ্ছে সেই ভ্যালুটা, যে ভ্যালুটা হচ্ছে আমার সার্টেন প্রপার্টি মেনটেন করে এরকম যে ভ্যালুগুলো আছে তাদের ফার্স্ট অকারেন্স। আর আপার বাউন্ড হচ্ছে সেই এলিমেন্টটা আমার সার্টেন এলিমেন্ট বা সরি সার্টেন প্রপার্টি হোল্ড করে এরকম এলিমেন্ট যখন শেষ হয়, ঠিক তার পরের এলিমেন্টটাই হচ্ছে আমার আপার বাউন্ড। এই প্রপার্টিটা ওই ধরনের প্রবলেমগুলোতে খুবই হেল্পফুল। আমি আজকে টাইম পাইলে, আজকে প্রবাবলি টাইম পাবো, কারণ আজকেও ফুল টাইম বাইনারি সার্চেই থাকার ইচ্ছা। সো আমি তখন দেখাইতে পারবো আসলে যে এই অবজারভেশন গুলা কিভাবে কাজে লাগতে পারে। মানে টু বি অনেস্ট, অনেকে বাইনারি সার্চের ক্ষেত্রে যেটা করে ওই স্ট্রেট ফরওয়ার্ড লোয়ার বাউন্ড আপার বাউন্ড পর্যন্ত অনেকে আসলে খুব একটা যায়ও না। একটা অ্যারে থেকে এলিমেন্ট কিভাবে সার্চ করে খুঁজে বের করা লাগে এই পর্যন্তই শেষ। কিন্তু বাইনারি সার্চের যে রিয়েল প্রবলেম গুলা, যখন তুমি আসলে বাইনারি সার্চের প্রবলেম সলভ করতে যাবা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা ডোমেইন তোমার কাছে দেয়া নাই, মানে ডোমেইনটা ভিজিবল না। তো তখন অনেক ঝামেলা হয় যে ভাই
কাকে এল ধরবো, কাকে আর ধরবো, মিড কেমনে ক্যালকুলেট করবো, আমার কাছে তো অ্যারেটাই নাই। তো তখন কিছু ঝামেলা হয়। সো এই কারণে তখন আমি আর কি জেনারেলাইজড একটা ওয়েতে আগাইতে হয়। রাইট 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 এবং আমি এই কারণে আজকে একটা তোমাদের সাথে ভ্যারিয়েশন অফ বাইনারি সার্চ নামে একটা গুগল ডক শেয়ার করছি। প্রথম প্রথম এটা খুব মানে সাধারণ কিছু মনে হইতে পারে, কিন্তু যখন আপনারা অনেক প্রবলেম সলভ করতে যাবেন বাইনারি সার্চ দিয়ে, তখন দেখবেন যে সামহাও কোনো একটা মানে সাইকেলের মধ্যে আপনারা আপনারা পড়ছেন। আচ্ছা, এটা সাজেশন দেখাইতেছে ইনটু বিফোর জাম্পিং ইনটু দি ভ্যারিয়েশন অফ বাইনারি সার্চ, লেটস ক্লিয়ার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে তখন অনেকগুলো ঝামেলার মধ্যে আপনারা পড়বেন যে আমি আমি কেন আসলে m ইকুয়ালস টু l প্লাস r বাই 2 দিতেছি, প্রথম কোশ্চেন আসবে। তো এটা তো এক্স্যাক্টলি আমাকে মিডিয়ানটা দেয় না, মানে মধ্যবর্তী এলিমেন্টটা দেয় না, আমাকে লেফট মোস্ট মিডিয়ানটা দেয়। যে যদি দুইটা মানে জোড় সংখ্যক এলিমেন্ট থাকে, আপনি আপনার তো তখন মিডিয়ান থাকে দুইটা, তো আপনি অলওয়েজ লেফট মোস্টটাকে পিক করতেছেন। তো এরকম কি কখনো হইতে পারে যে রাইট মোস্টটাকে আপনার পিক করা লাগতে পারে? অ্যান্সার হচ্ছে ইয়েস, এটা আপনাকে কখনো ইউজ করা লাগতে পারে। সো কখন ইউজ করা লাগতে পারে? অনেক সময় আমরা এটাকে র্যান্ডমলি ইউজ করতাম যখন প্রথম প্রথম না বুঝে ইউজ করছি। সো আমি এখানে এটা এক্সপ্লেন করছি যে কখন এটা দরকার, কখন এটা দরকার না। আপনি যখন দেখেন, কেউ কি খেয়াল করছেন একটা কথা যে আমি ফার্স্ট অকারেন্স মানে কোন একটা এলিমেন্টের ফার্স্ট অকারেন্সকে আমি লোয়ার বাউন্ড দিয়ে ডিফাইন করছি, বাট আপার বাউন্ডের ডেফিনেশনটা এক্স্যাক্টলি সেম না। মানে লাস্ট অকারেন্স কিন্তু আপার বাউন্ড বলি নাই, রাইট? হ্যাঁ। লাস্ট অকারেন্সের ঠিক এক ঘর ডান দিকেরটাকে আমি আপার বাউন্ড বলছি। এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কারণ আপার বাউন্ড কখনোই ইনক্লুসিভ না, আপার বাউন্ড অলওয়েজই এক্সক্লুসিভ, কিন্তু লোয়ার বাউন্ড হচ্ছে ইনক্লুসিভ বাই ডেফিনেশন। সো আমাদের যদি কখনো আপার বাউন্ড মানে ওই যে মানে কোন একটা এলিমেন্টের লাস্ট অকারেন্স যদি আমাদেরকে দরকার মানে বের করার দরকার হয়, তখন আমাদেরকে আসলে এই যে অনেকে এটাকে ইর সাথে মিলায় ফেলে, কি বলে আহ আরে আপার বাউন্ডের সাথে মিলায় ফেলে, বাট জিনিসটা মানে তার ধারের কাছেও না, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। সো এই ফার্স্ট অকারেন্সের ডেফিনেশনটা কি, আমি ফার্স্ট এবং লাস্ট অকারেন্সকে পুরো লোয়ার বাউন্ড আপার বাউন্ড থেকে আলাদা করে নিয়ে আসছি যে ওকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি। ফার্স্ট অকারেন্স হচ্ছে এই জিনিস, লাস্ট অকারেন্স হচ্ছে এক্স্যাক্টলি এই জিনিস। সো ওই লাস্ট অকারেন্সের বেলায় আমাদেরকে আমাদের যে দুইটা পসিবল মিডিয়ান থাকে, এই যে আমি বলছিলাম একবার, এই যে এই পার্টটা আপনি যখন l প্লাস আর বাই 2 করেন, আপনার লেফট মোস্ট মিডিয়ানটা পিক হয় যখন l প্লাস আর বাই 2 করেন, বাট লাস্ট অকারেন্স বের করার সময় আমাদেরকে রাইট মোস্ট মিডিয়ান নিয়ে আগাইতে হয়। যে আপনি অলওয়েজ ট্রাই করবেন একটু ডান দিকে ঝুঁকে থাকার। আপনি যদি ফার্স্ট মোস্ট মানে ফার্স্ট অকারেন্স বের করতে যান, আপনার ঝুঁকে থাকার প্রবণতা একটু বাম দিকে থাকে, রাইট? কারণ আপনি l প্লাস আর বাই 2 করেন। কারণ এমনিতেই যদি আপনার কাছে দুইটা অপশন থাকে, আপনি অলওয়েজ বাম দিকের অপশনটাকে চুজ করেন। দ্যাট মিনস হয় আপনি মিডলে থাকেন, না হয় বামে যান, কখনোই আপনি ডান দিকে যান না। তার মানে লাস্ট অকারেন্সের দিকে আপনার কখনোই যাওয়ার দরকার পড়ে না। বাট যদি এরকম হয়, আপনাকে প্রবলেম ফোর্স করে যে আমার লাস্ট অকারেন্সটাই দরকার পার্টিকুলার কোন একটা কারণে, তখন আপনাকে কিন্তু এই ঝুঁকে পড়ার যে পার্টটা ছিল, যে আপনি হয় মিডলে থাকেন আদারওয়াইজ লেফটে যান, এই পার্টটাকে চেঞ্জ করে আপনাকে এইভাবে নিয়ে আসতে হবে, হয় মিডলে থাকেন আদারওয়াইজ রাইটে যান। সো রাইটে যাওয়ার জন্য আপনি কি করবেন? তখনই আসে যে রাইট মোস্ট মিডিয়ানটাকে পিক করতে গেলে অ্যাকচুয়ালি l প্লাস আর প্লাস 1 ডিভাইডেড বাই 2 লিখা লাগে, তখন রাইট মোস্ট মিডিয়ানটা অলওয়েজ পিক হয়। তো এই অবজারভেশনগুলো আমি এখানে কোডিং সহ আর কি কিছুটা একেবারে যতটা শর্ট ওইতে বোঝানো যায় আমি এটাকে এখানে তুলে ধরছি। এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। কিছু নোট আমি এখানে লিখছি যে লোয়ার বাউন্ড আপার বাউন্ডের মধ্যে রিলেশনটা কি, এটা আমি নিয়ে একটু পর কথা বলতেছি। সো সবাই একটু মানে আজকের ক্লাস শেষ হওয়ার পর অথবা তারও পরে যদি আপনারা চান, এই নোটটা একটু ভালো মতো বুঝে পড়ার চেষ্টা করেন। এখানে অনেক কিছুই আছে, বাট সেটা বুঝতে গেলে হয়তোবা আপনাদের অনেক অনেক বাইনারি সার্চ রিলেটেড প্রবলেম সলভ করা লাগবে। তখন এইটার উপকারিতাটা আপনারা বুঝতে পারবেন, যেটা আপনাকে কিভাবে হেল্প করতে পারে। কারণ আমি নিজে সাক্ষী আর কি, যে অনেক আইসিপিসি কন্টেস্টেন্ট যারা বেশ ভালো র্যাঙ্কে থাকে বেশিরভাগ সময়, তো তাদেরও বাইনারি সার্চের এই ওয়াইলের ভিতরে যে কন্ডিশনটা, এটা একটা গার্বেজ কন্ডিশন। মানে এক একজনেরটা এক এক রকম, কেউ 10 বার চালায়, 20 বার চালায় র্যান্ডমলি, বা কেউ হচ্ছে এটাকে LRR এর মধ্যে গ্যাপ 5 হওয়ার আগ পর্যন্ত চালায়, খুবই উইয়ার্ড কিছু কোড। এটার পিছনে রিজন হচ্ছে যে ভার্সিটি টাইমে যখন অনেকে সিপি করে, তখন তাদের বেশি বেশি প্রবলেম সলভ করার একটা প্রবণতা থাকে। তো একটা
অ্যালগোরিদমের খুব ডিপে যাওয়ার মতো সময় অনেকের হাতে থাকে না। সো তারা তখন এটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করা শুরু করে যে ওকে ফার্স্ট অকারেন্স বের করার কোড এটা আমি আমার কাছে রেখে দিই, পরে কখনো লাগলে ইউজ করব। সো এই কারণে অনেক সময় ঝামেলাগুলো হয়। তো আমাদের ক্ষেত্রেও কিছু কিছু কেস এরকম হয়েছিল, তো এটা আমার বুঝতে পরে টাইম লাগছে। তো যখনই বুঝতে পারছি যে ওকে এটাকে এইভাবে ইউজ করা যায় আসলে, এটা লজিক্যাল মানে ইলজিক্যাল কোনো কিছু না, তখন এটাকে একদম শর্টকাটে যেভাবে লেখা যায়, এটার কোনো ক্রস চেকও হয় নাই, এটা আমি জাস্ট নিজের মতো লিখছি, নিজের একটা রাফ নোট, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা, কিন্তু ভুল কিছু নাই। সো আপনাদের সাথে শেয়ার করলে ভালো কিছু হইতে পারে, সো শেয়ার করে দিচ্ছি। এটা আমি অনেকগুলো ব্যাচে শেয়ার করছি। ওকে, সো এইবার লোয়ার বাউন্ডের একটু ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। ওকে, সো সাইডে লেখা যেতে পারে। তো সবার ফার্স্টে আমি লোয়ার বাউন্ডের ক্ষেত্রে এল ফার্স্টে পিক করি। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে সবচেয়ে ছোট অ্যান্সার কি হইতে পারে? 0 না? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে বড় অ্যান্সার কি হইতে পারে? অ্যারেটার সাইজ, সো সেটা হচ্ছে ধরে নিই আমি n। আচ্ছা, তো সার্চিংটা কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত এল আসলে আর এর থেকে ছোট থাকে। এর পিছনে কারণ হচ্ছে আমরা অ্যারেতে অ্যাটলিস্ট 2টা এলিমেন্ট থাকার আগ পর্যন্ত সার্চিংটা, মানে 2টা এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট থাকতেছে সার্চিংটা চলবে, 2 এর কম হইলেই আমরা সার্চিংটাকে থামাই দিব। ওকে, সো এল এবং আর যদি সেম হয়, টেকনিক্যালি অ্যারেতে একটা এলিমেন্ট, সো তখন আমাদের সার্চিংটা চলবে না। ওকে, সো সবার ফার্স্টে আমরা মিডলটা বের করি। এম ইকুয়ালস টু হচ্ছে এল প্লাস আর মাইনাস এল ডিভাইডেড বাই 2। আমি মিডলটাকে বের করলাম। সো আমি লজিক্যালি আগাই, এখানে এক্সাম্পল দিয়ে আগাই। তো আমাদের এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, আর কালারটা ডিফারেন্ট দেওয়া ভালো মেবি। সো এটা হচ্ছে 0 এন্ড আমাদের এইটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8, 8টা এলিমেন্ট, সো 8 ইন্ডেক্স। সো সবার ফার্স্টে ইন্ডেক্স নাম্বার 4, 1 2 3 4, সো এটা হচ্ছে ইন্ডেক্স 4। তো আমরা কার জন্য আসলে লোয়ার বাউন্ড বের করব? ধরে নেই আমরা v ইকুয়ালস টু 2 এর জন্য লোয়ার বাউন্ড বের করতে চাই। তো এটা আমরা বের করতে যদি চাই, তো আমরা মিডল ভ্যালু হিসেবে 7 পাইলাম। তার মানে কি লোয়ার বাউন্ড আমাদের যে খোঁজা হবে সে কি ডান দিকে থাকার কোনো চান্স আছে? আমি কাকে না। গ্যারান্টি দিয়ে এলিমিনেট করতে পারি এটা চিন্তা করেন, তাইলেই হইতেছে। এলিমিনেশনটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। সো ডান দিকেরটাকে আমি আসলে রাখতে পারি না, রাইট? আচ্ছা, এবার তাহলে আমার কথা হচ্ছে ডানের পার্টটাকে যদি আমি বাদ দিই, মানে এইটুকু অংশকে যদি বাদ দিই, আমি কি 7 কে সহ বাদ দিব, নাকি 7 কে রাখবো এইটুকু অংশ বাদ দিব? কেউ বলতে পারবেন? একটু চিন্তা করে বলতে পারেন চাইলে। হিন্ট হচ্ছে যে এইভাবে চিন্তা করতে পারেন যে অ্যারেতে জাস্ট 1 7 এন্ড 13 এই 3টা ভ্যালুই আছে, আর কেউ নাই। 7 এর ইকুয়াল যদি না মিলে তাহলে 7 সহই বাদ দিব। 7 সহই বাদ দিয়ে দিব, মানে 7 কে আর রাখবো না, রাইট? জি। আচ্ছা, আর কেউ? ভাই একটা বললেন 7 কে রাখার কি দরকার আছে, নাকি 7 কে বাদ দিতে পারবো আমরা চাইলে? 7 কে ভাই বাদ দিই, পারবো ভাইয়া। মানে চেক তো হইছে, এবার চেক হলে তো বাদ দিয়ে দেওয়া মিডিয়াম যায়। তো চেক হয়েছে মূলটা। আচ্ছা, ওকে, আমি জিনিসটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে 7 কে রাখা লাগবে। কেন রাখা লাগবে? তার পেছনে উদাহরণ হচ্ছে এই যে হিন্ট ছিল আসলে এই অ্যারেটা চিন্তা করলেই। ভাই কোশ্চেনটা আবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, মানে আমরা তো মিডল হিসেবে 7 কে পাইছি এখন, তো আমাদের তো হয় লেফটে যাওয়া লাগবে না হয় রাইটে যাওয়া লাগবে। মানে লেফট পোর্শনটাকে হয় আমরা রাখবো, নাহলে রাইট পোর্শনটাকে আমরা রাখবো। সো আমরা ডিসিশন নিছি রাইট পোর্শনটাকে রাখবো, সরি লেফট পোর্শনটাকে আমরা রাখবো, রাইটটাকে বাদ দিয়ে দিব। সো রাইটের পোর্শন যদি বাদ দিতে চাই, তাইলে আমি কি 2 ভাবে বাদ দিতে পারি? মানে 7 কে আমরা আমাদের নেক্সট সার্চের ডোমেনে রেখে বাদ দিতে পারি, তখন হয়তো বা জাস্ট 11 11 13 এই 3টা বাদ যাবে জাস্ট, হ্যাঁ 7 থাকবে। আর আরেকটা হইতে পারে যে 7 কে সহ বাদ দিতে পারি, তাহলে জাস্ট 4 জন থাকবে। সো কোনটা করা আমাদের জন্য সেফ? আমি এটা কোয়েশ্চেন করছিলাম। সো অ্যানসারটা হচ্ছে যে 7 কে রাখা লাগবে। কেন? তো সিনারিও যদি এটা হয়, আপনি 2 এর ক্ষেত্রে লোয়ার বাউন্ড বের করতে চান, সো 2 এর লোয়ার বাউন্ড এখানে কত আসবে? এনি আইডিয়া? 1 না? হ্যাঁ।
সো আমি যদি এই 7 কে বাদ দেই তাহলে আমার রেঞ্জ চলে আসবে এইটুকুর মধ্যে, তাই না? হ্যাঁ। তার মানে আমার অ্যান্সার তো 1, বাট আমার এই রেঞ্জটা তো 0 থেকে 0-র মধ্যে। সো আমি কি অ্যান্সার থেকে অলরেডি মানে অ্যান্সারকে অলরেডি আমার রেঞ্জ থেকে বাদ দিয়ে দিলাম না? রেঞ্জ বলতে তো সাইজটা, তাই না? রেঞ্জ বলতে এল এবং আর, মানে ব্যাপারটা হচ্ছে এটা। ধরো তুমি এম কে মানে এম কে বাদ দিলা, মানে আর ইকুয়ালস টু সরি তুমি আর ইকুয়ালস টু এম মাইনাস 1 লিখলা, ওকে? তাইলে তোমার এটা কোথায় আসবে? এখানে চলে আসবে না? হ্যাঁ। সো তোমার যে কারেন্ট অ্যাক্টিভ রেঞ্জ মানে ডোমেইন যেটা, সো সেটা 0 to 0। রাইট 0 to 0, কিন্তু তোমার অ্যান্সার তো আসলে এখানে ছিল, কারণ এটার হ্যাঁ। ইন্ডেক্স কত ছিল? 1 ছিল না? এটা 0, এটা 1, এটা 2। আমরা তো ফাইনালি মানে সার্চটাকে ইন্ডেক্সের উপর নিয়ে আসছিলাম, ঠিক না? সো আমার অ্যান্সারটা আসলে লুকায় ছিল এইখানে, বাট আমি অলরেডি অ্যান্সারটাকে আমার রেঞ্জ থেকে বাদ দিয়ে দিছি, তাহলে অ্যান্সারটাকে তো কখনোই আমি বের করতে পারবো না। আচ্ছা আচ্ছা। ভাই এই জায়গাটা একটু আরেকবার মানে আরেকবার আচ্ছা, বললে আমি ভালো হয়। পার্টটা আবার একটু এক্সপ্লেইন করতেছি। আমি আবার প্রথম থেকে আসি। ধরা যাক এখানে 3টা এলিমেন্ট আমি হচ্ছে এইভাবে দেখাই। 14 এখানে দিলাম। 14 দিলে কোনো ঝামেলা হয় কিনা? 14 দিলে কোনো, আচ্ছা না, এটা তো 14 দরকার নেই, সরি কি বলতেছি, জাস্ট 3 দেই এখানে, তাইলেই হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের আর। তো আমরা এখন এল এবং আর এর মিড বের করলাম। সো এল এবং আর এর মিড কত হবে? 0 + 3 / 2, এই পজিশনটা আসবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, আমি অ্যাডিশনালি এবার ইন্ডেক্স 3 কেন দিলাম? সবাই একটু খেয়াল করি, আর ইকুয়ালস টু এন, মানে আর এর ভ্যালু তার অ্যারের সাইজের সমান হইতে পারে। সো অ্যারের সাইজ তো ইন্ডেক্সের থেকে 1 বেশি। তো এই ইন্ডেক্স, আচ্ছা 2 এর আমরা তো অ্যাকচুয়ালি লোয়ার বাউন্ড বের করতে চাইতেছি, রাইট? তার ভাই মানে একটা প্রশ্ন করি। শিওর ভাই। আর এর ভ্যালু, এটা আমরা এখন লোয়ার বাউন্ড বের করতেছি না, হুম হুম হুম। তখন আর এর ভ্যালু ডান পাশে তো যাওয়ার কোনো দরকার ছিল না, ছিল? হইতে পারে, তুমি যদি 14 এর লোয়ার বাউন্ড বের করতে চাও। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রাইট, আচ্ছা। সো মানে অ্যারের সবচেয়ে বড় এলিমেন্টের থেকেও বড় এলিমেন্টের লোয়ার বাউন্ড বের করতে গেলে সে তো অ্যারের শেষে বসবে একদম। সো হ্যাঁ, সেই বুঝতে ইন্ডেক্সটা তো পেরেছি। তোমার হাতে নাই আগে থেকে। আচ্ছা, সো এইবার আমরা যদি 2 এর লোয়ার বাউন্ড বের করতে চাই, তার মানে এই অ্যারেতে যদি 2 কোথাও ইনসার্ট করা যায়, যেখানে ইনসার্ট করার পর অ্যারেটা সর্টেড থাকবে, সো সেই পজিশনটা আসলে কোনটা? সেই পজিশনটা কি এক্স্যাক্টলি এটা না? এই যে এই 1 আর 7 এর মাঝখানের 2। সো এই 2 এর ইন্ডেক্সটা তাহলে কত আসলো? 0 নাকি 1? 1। আচ্ছা, দ্যাট মিন্স এটা 1, রাইট। সো আমার তার মানে অ্যান্সারটা হবে এই অ্যারের ক্ষেত্রে লোয়ার বাউন্ড 2 এর লোয়ার বাউন্ড হবে আসলে 1। এখন আমরা আমাদের সার্চিং এ যাই। তো আমরা আগে অ্যান্সারটা বের করে রাখছি যে অ্যান্সার হবে 1। তো এইবার এই মাসে হচ্ছে 7। সো আমি দেখলাম আমার লোয়ার বাউন্ডের থেকে আমার মিডল ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা লোয়ার বাউন্ডের ভ্যালু থেকে বড়। সো আমি যদি এখন ডিসিশন নেই যে আর ইকুয়ালস টু m-1 আমি সেট করব, তখন আমার রেঞ্জটা ছোট হয়ে কি এইটুকুর মধ্যে চলে আসে না? আর ইকুয়ালস টু m-1 করলে কি হয়? এম তো হচ্ছে 7 এ ছিল, তার থেকে 1 কম হইলে তো সেটা এল এর কাছে চলে যাবে, রাইট? হ্যাঁ। সো এখন আমার রেঞ্জ হচ্ছে এইটা, তার মানে রেঞ্জে একটা মাত্র এলিমেন্ট আছে। সো একটা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, ম্যাটার করে না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার অ্যান্সারটা অলরেডি এক্সক্লুড হয়ে গেছে, মানে আমার সলিউশনটা যেখানে ছিল আমি তাকে অলরেডি বাদ দিয়ে দিছি, রাইট? হ্যাঁ। এটা তো বাইনারি সার্চের লজিকের মধ্যে ছিল না যে আমার অলওয়েজ আমার যে রেঞ্জটা থাকবে এল থেকে আর পর্যন্ত ইনক্লুসিভ, সেই রেঞ্জের মধ্যে অবশ্যই অবশ্যই অ্যান্সারকে থাকা লাগবেই। যেটা বাইসেকশন মেথডের ক্ষেত্রেও একটা শর্ত ছিল যে আপনাকে একটা সমীকরণ দেওয়া থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা রেঞ্জ বলা লাগবে, যে রেঞ্জের মধ্যে এই সমীকরণের একটা মাত্র সমাধান অবশ্যই থাকবে, রাইট? সো সমাধান যদি ওই রেঞ্জের মধ্যে না থাকে আপনি তো বৃথা সার্চ করতে থাকবেন, আপনি তো কিছু পাবেন না। সো এখানে কিন্তু সিমিলার সিচুয়েশন ঘটছে, ঠিক না? হ্যাঁ। সো আপনি তাকে বাদ দিতে পারবেন না, বাদ দিলে ধরা খাবেন অলওয়েজ। সো আমাদের এখানে তাহলে আর ইকুয়ালস টু কত হবে? এম নাকি m-1? এম। এম হবে। সো আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম অ্যাটলিস্ট। সো আমরা কন্ডিশন গুলোকে আগে নরমালি লিখি,
আমরা তারপর এটাকে একসাথে করব বা যা কিছু করা যায় সেটা পরে করব। আচ্ছা, সো আমরা এটাকে একটু এই পার্টটা ক্লিয়ার করি যেহেতু এটা এখন দরকার নাই আপাতত। আচ্ছা, আর এই এক্সাম্পলটা এখানে ছিল। ওকে, সো সো ইফ অ্যারে এম মানে অ্যারে এমতম ইন্ডেক্সের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে আমার ভি থেকে বড়, তাহলে কি হবে আলটিমেটলি আমরা দেখছি, তাহলে আর ইকুয়ালস টু এম হবে, রাইট? কেবলমাত্রই আমরা দেখলাম সেটা। আচ্ছা, আরেকটা সিনারিও হইতে পারে, কি হইতে পারে আমরা যদি কম্পেয়ার করতে চাই, বড়, ছোট বা সমান, রাইট? তিনটা সিচুয়েশন হইতে পারে। আচ্ছা আচ্ছা, এলস ইফ এটা হইতে পারে ইকুয়াল, আমরা সবগুলোই ফার্স্টে লিখবো, দেন এটাকে যদি সামহাও ছোট করা যায় তারপরে করবো, আগে নরমালি লিখি। তিনটা কন্ডিশন আমাদের এখানে মোট হইতে পারে। সো ইফ, এলস ইফ এন্ড এলস। ভাইয়া কাইন্ডলি একটু মিউট রাখবেন, কথা বলার টাইমে জাস্ট আনমিউট করে কথা বলেন, আদারওয়াইজ সবার একটু ডিস্টার্ব হয়। ওকে, সো এখন কথা হচ্ছে যে ইকুয়ালের ক্ষেত্রে তাহলে আমি কি করব? প্রত্যেকটা সিনারিওতে একটা করে আপনি কেস চিন্তা করতে পারেন, একটা করে কেস দিয়ে আপনি এটাকে সলিউশনের দিকে নিতে পারেন চাইলে। আচ্ছা, সো ফার্স্টে আমরা যে কাজটা করছিলাম যে ইফ অ্যারে মানে এমতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা ভি থেকে আসলে বড়, এটা হলে আমরা আর ইকুয়ালস টু এম করছি। দ্যাট মিনস প্রথম ইটারেশন শেষে আমার ঘটনা এরকম ঘটবে, রাইট? আমার এল থাকবে 0-তে এন্ড আর থাকবে 4-এ, ঠিক না? ওকে, সো এবার আমরা আবার মিড বের করার ট্রাই করি। আমাদের মিড কত আসবে এবার? 0 and 4, আমাদের মিড আসবে হচ্ছে 2, দ্যাট মিন্স এইখানে। আচ্ছা, মিড যদি এখানে থাকে, সো মিডের ভ্যালুটা হচ্ছে মিড ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2, সেটা আমাদের ভি ইকুয়ালস মানে ভি এর সাথে ম্যাচ করতেছে, সো দুইটা অ্যাকচুয়ালি সেম ভ্যালু। সো আমাদের এলসিফ এর ডিসিশনের পার্টটা আমরা এখন নিতে পারবো আসলে, যে সেম হলে কি করা যায়। ওকে, সেম যদি হয় টেকনিক্যালি আমার সলিউশনটা কোন সাইডে থাকতে পারে, বাম দিকে না ডান দিকে? আমরা 2 এর জন্য লোয়ার বাউন্ড বের করতে চাই, বাম দিকে। এই পাশটাতে থাকার কথা না? হ্যাঁ, আচ্ছা, এবং আমার ক্লেম হচ্ছে এই ক্ষেত্রেও আপনি এই 2 কে বাদ দিতে পারবেন না। কেন বাদ দেওয়া যাবে না? বাদ দিলে কি প্রবলেম হইতে পারে? আপনি যদি যদি বামে না থাকতো, রাইট, যদি 2 বামে না থাকে, এটাই যদি 2 এর ফার্স্ট অকারেন্স হয়, ঠিক না? এই 2 যদি প্রথমবারের মতো 2 হয়, মানে ধরেন আপনি এখানে 1 1 2 পাইলেন, আপনি যদি এই 2 কে বাদ দিয়ে আপনার সার্চ স্পেস এইটুকুর মধ্যে নিয়ে আসেন, আপনি তো এই 2 কে হারায় ফেললেন, রাইট? হ্যাঁ, দ্যাট মিন্স আপনি এইটাকে বাদ দিতে পারবেন না, এটাকেও ইনক্লুড করা লাগবে। দ্যাট মিন্স আমার কোডটা হবে হচ্ছে এটার ক্ষেত্রেও আর ইকুয়ালস টু এম, রাইট? হ্যাঁ, সো আমি দুইটা কন্ডিশনকে একসাথে মার্জ করতে পারি না, যে গ্রেটার দ্যান অর ইকুয়াল হইলে আমি আসলে আর ইকুয়ালস টু এম করব? দুইটার ক্ষেত্রেই সেম ছিল, অর দিয়ে। সো আমি জাস্ট এটাকে একসাথে লিখতে পারি। অথবা আরেকটা কেস, মানে বড় বা সমান যদি হয় এটা আর ইকুয়ালস টু এম, আদারওয়াইজ কি হইতে পারে? ওকে, দেখি কি হয়। হ্যাঁ, একবারে যদি ছোট হয় তাহলে অন্যদিকে যাবে, ছোট যদি না হয় তাহলে ধীরে ধীরে আসি, আমরা প্র্যাকটিক্যালি করতেছি আর কি, মানে ধরেন একটা এক্সাম্পল দিয়ে কাজ করতেছি, পরে না হয় এটাকে রিঅ্যারেঞ্জ করা যাবে। আমি ধরেন নরমালি যদি কোড লিখতাম, আমি আমার কোডের স্ট্রাকচারেই যাইতাম, যে ওকে অ্যারে এম লেস দ্যান ভি বা সামথিং, এল ইকুয়ালস টু এম প্লাস 1, আদারওয়াইজ আর ইকুয়ালস টু এম। বাট ওইটা একটু অনেকের জন্য ফার্স্ট একটু মানে অন্যরকম লাগতে পারে, যে ভাই কেমনে লিখলেন হুটহাট, এটা তো মেক সেন্স করতেছে না। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝানোটা আমার কাছে একটু ই লাগছে, লজিক্যাল লাগছে। ওকে, তো এইবার 0 and 2, তো এটার ক্ষেত্রে আবার মিড বের করি আর কি। তো মিড বের করলে আমি এটা পাবো। তো এটাও ইকুয়ালের কেস। সো ইকুয়ালের কেস হওয়া মানে আসলে ঘটনা এরকম ঘটবে, আমরা অলরেডি ইকুয়াল এন্ড গ্রেটারের কেস আমাদের হাতে আছে অলরেডি, আর আমাদের রেঞ্জ এখন 0 থেকে 1। তো এখনো বাইনারি সার্চ চলবে আলটিমেটলি। তো 0 and 1 আমরা যদি মিড বের করি, কোনটা আসবে? 0 আসবে, এটা মিড আমাদের। সো এখানে যে ভ্যালুটা আছে সেটা আমাদের টার্গেট এলিমেন্ট থেকে ছোট, রাইট? হ্যাঁ, দ্যাট মিন্স আমাকে এখন এলস এর পার্টটা হ্যান্ডেল করা লাগবে। তো আমি তো কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ফার্স্ট অকারেন্স চাইতেছি, বাট এখন আমি যেটা পাইছি সেটা হচ্ছে পার্টিকুলার এলিমেন্ট থেকে ছোট একটা এলিমেন্ট। সো আমি কি গ্যারান্টি দিয়ে এই এলিমেন্টটাকে বাদ দিতে পারি না এখন, কারণ ও তো হ্যাঁ ছোট পারে। অলরেডি। সো ওকে সার্চ স্পেসে রাখলে কোনো লাভ নাই আমার,
আমি একটা কথা সবাইকে বলছিলাম, বাইনারি সার্চের ক্ষেত্রে সবাই সবসময় মাথায় রাখবেন যে কাকে আপনি বাদ দিবেন, এলিমিনেশনটা আপনাকে মাথায় রাখা রাখবে। কাকে আপনি রাখবেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাকে বাদ দেয়ার তাকে আপনি ঠিকঠাক বাদ দিতেছেন কিনা। এটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারলে আপনার বাইনারি সার্চ ঠিকঠাক কাজ করবে। কখনো এটা ট্রাই করেন না যে ওকে জাস্ট এইটুকু রাখলেই তো হয়, নো। আপনি এটা মেক শিওর করেন যে যাকে বাদ দেওয়া দরকার তাকে ঠিকঠাক বাদ দিতেছেন কিনা, তাইলেই হয়। ওকে, দ্যাট মিনস আমি জাস্ট এইটুকু রেঞ্জ নিয়ে এখন কাজ করতে পারি। আমার আসলে এই 1 কে দরকার নাই। আমি আমার সার্চ স্পেসটাকে কমায় এখানে নিয়ে আসতে পারি যে সবাই আসলে সেম এখন। এই সরি, আমি 01 কেন লিখলাম এটা, সরি এল লিখতে গেছিলাম। ওকে, তো এল এন্ড আর দুইজন আসলে সেম পয়েন্টে সেম ইন্ডেক্সে পয়েন্ট করতেছে। সো আমার শর্তটা হবে এল ইকুয়ালস টু এম প্লাস 1, কারণ আমি গ্যারান্টি দিয়ে তাকে বাদ দিতে পারতেছি। আচ্ছা, সো এখন যেহেতু আমি আসলে একটা ইন্ডেক্সে চলে আসছি, মানে এল আর আর সেম, দ্যাট মিনস আমার এই লুপটা থেকে আমি বের হয়ে চলে আসবো এন্ড আমি এল অথবা আর যে কাউকে রিটার্ন করতে পারি। সো আমি এখানে এল রিটার্ন করতেছি, সো রিটার্ন এল। এন্ড এই এল আসলে আমার লোয়ার বাউন্ডের পজিশনটা হবে। সবাই কি বুঝছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো সিম্পল জিনিস, আমরা চাইলে কোডে মানে এটাকে কোড লিখে এখানে টেস্ট করতে পারি, বাট আমি জাস্ট এখানে লিখলাম না আপাতত। এটা 100% শিওর কাজ করবে, বাট কেউ যদি চান লিখে দেখতে পারেন। আমি আরো অনেক কিছু দেখাবো, এই কারণে আমি এটাতে আপাতত টাইম ওয়েস্ট করতে চাইতেছি না। বাট কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন আর কি, যে ভাই এরকম। হ্যাঁ, আমার একটা জিনিস দেখার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কোনটা। হ্যাঁ, 2 যদি অনেকগুলা থাকতো, এখানে তো অল্প ছিল দেখে মোটামুটি বুঝতে পারছি। তাহলে অনেক মনে করে 5-7টা 2 আছে, তখন কি রকম কি হতো? 5-7টা 2-এর ক্ষেত্রে যেই ঘটনা ঘটতো, আসলে এখানে একটা 2 থাকলেই সেম ঘটনাই ঘটবে। ধরো এক্স্যাক্টলি সেম, তুমি একটু ডিপলি চিন্তা করলে বুঝবা। এখানে একটা 2 থাকলেই তুমি যে সিচুয়েশনটার কথা বলতেছো সেটা ঘটবে আর কি। তুমি দেখো, কয়েক সেকেন্ড চিন্তা করে তুমি আমার সাথে একমত হবে না। অনেকগুলা যদি 2 হয় এবং তুমি 2 এর লোয়ার বাউন্ডারি সার্চ করতে চাও, তখন অলওয়েজ কি হবে, তুমি মিড বের করবা এবং আর ইকুয়ালস টু এম হবে, রাইট? প্রতিবার। হ্যাঁ তো হইতে 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 এক সময় তুমি মানে এল এবং আর এর ভ্যালু, ধরো এই যে আমাদের এখানে 0 and 1 হয়েছিল, মেবি খেয়াল করছিল লাস্ট স্টেপের হ্যাঁ আগের স্টেপটায়। সো তখন তুমি আবারও এম বের করবা। কিন্তু তুমি তো জানো যে আমরা দুইটা যদি আমাদের মিড থাকে আমাদের হাতে অপশন হিসেবে, আমরা লেফট মোস্টটাকে পিক করি যখন এল প্লাস আর বাই 2 ফর্মুলায় যাই। হ্যাঁ হ্যাঁ, তো তখন আমার কাছে যে দুইটা অপশন আছে, আমি তারপরে সেই অপশনের লেফটেই আমি জাম্প করলাম। দ্যাট মিনস আমি এইভাবে হয় মিডলে থাকতেছি, না হয় বাম দিকে চাপতেছি, হয় মিডল না হয় বাম, হয় মিডল না হয় বাম, এভাবে চাপতে 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 একটা সময় আমি একেবারে প্রথম যে 2টা সেই 2-এর কাছে এসে আমি ঠেকবো। মানে এল এবং আর কারেন্টলি যে সেকেন্ড 2-এর মধ্যে পয়েন্ট করে আছে, এখানে না থেকে প্রথমটা থাকতো। একদম ফার্স্ট এরটায় চলে যাবে, শুধু বামে চাপতে থাকবে। মানে একটা মুভও ডানে যাবে না, হয় এম বরাবর থাকবে না হয় একটু ডানে যাবে, সরি বাম দিকে যাবে, হয় এম বরাবর থাকবে না হয় একটু বাম দিকে যাবে, এরকম মুভগুলা আলটিমেটলি হবে। আর এই তো এটি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এটা 1 বানাই দিই, না হয় অনেকে কনফিউজড হইতে পারে। ওকে, সো এইটা হচ্ছে লোয়ার বাউন্ডের কোড। আর আচ্ছা হ্যাঁ, একটু দেখি কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। সবাই কি বুঝছেন লোয়ার বাউন্ডটা কিভাবে কাজ করতেছে? ওকে, যেহেতু কোয়েশ্চেন নাই, সো আমি কিন্তু ধরে নিব যে আপনারা এটা বুঝছেন। তো এটা এইভাবে চিন্তা ভাবনা করেন আর কি। ওকে, ওকে, একটা কোয়েশ্চেন মেবি পাইছি, দেখি। জি ভাই, ওকে। তো এবার আমরা আপার বাউন্ড বের করতে চাই। আপার বাউন্ডের ডেফিনেশনটা কি ছিল, যে লাস্ট কোন একটা পার্টিকুলার নাম্বার, তার লাস্ট অকারেন্স যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তার ঠিক ডান দিকের পজিশনটাই হচ্ছে আপার বাউন্ড, রাইট? এরকম আমরা কিছু একটা হ্যাঁ মানে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। সো আমরা এইভাবে ভাবি যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড তো অলমোস্ট সিমিলার জিনিস, জাস্ট কন্ডিশনের দিক থেকে একটু ডিফারেন্স আছে। সো আমরা যদি 9 এর ক্ষেত্রে সেম, আমরা 2 এর ক্ষেত্রে যদি আপার বাউন্ড বের করতে চাই, তখন ঘটনাটা কি ঘটবে দেখি। সো এটা একটা এক্সাম্পল দিয়ে আসলে করা যায়।
তো এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, কারণ আমরা জানি যে আপার বাউন্ডের ভ্যালু আমার ইন্ডেক্সের মানে অ্যারের ইন্ডেক্সের বাইরেও যেতে পারে আর কি। তো আমি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 8, 0 8 মাঝখানে 4, 0 1 2 3 4। সো আমি এখানে দাঁড়ায় আছি, এটা এম। তো আমি 2 এর ক্ষেত্রে আপার বাউন্ড বের করতে চাই, এটা হচ্ছে আমার কন্ডিশন আর কি। তো কারেন্টলি আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে 7। তো আমি এই ক্ষেত্রে ডান দিকে যাব নাকি বাম দিকে যাব, কোনটা আমার জন্য সুইটেবল 2 এর আপার বাউন্ড বের করার ক্ষেত্রে? বাম দিকে বামে যাওয়ার দরকার। আমি কি 7কে ইনক্লুড করব নাকি 7কে বাদ দিয়ে দিব? ইনক্লুড করব। ইনক্লুড করব। কেন করব? কারণ হইতেই পারে 7 হচ্ছে ঠিক এখানে একটা 2, ধরে নেন এখানে একটা 2 আছে, ঠিক 2 এর ডান পাশেই হচ্ছে 7 এক্সিস্ট করতেছে, রাইট? এটা তো হইতে পারে। হ্যাঁ, সো এই কারণে এই হচ্ছে 7, এই মিডটাকে আমরা বাদ দিব না। দ্যাট মিন্স এই কন্ডিশনটার ক্ষেত্রে আমাদের সেট করতে হচ্ছে আর ইকুয়ালস টু এম। ওকে, এটা আমরা বের করতে পারছি, ফাইন। দ্যাট মিন্স আমার ওকে, এটা হচ্ছে আমার আর হবে এখন, এটা হবে 4। সো আমরা যদি মিডল ইন্ডেক্সটা বের করি, এটা হবে m ইকুয়ালস টু 2। তো আমরা 2 এর ক্ষেত্রে আপার বাউন্ড বের করতে চাই। তো এখন আমরা ইকুয়াল কেস পাইলাম। ইকুয়াল কেস হইলে তাহলে এখন কি ঘটবে চিন্তা ভাবনা করে বলেন। যে আপনি এটা বের করতে চান যে এই অ্যারেতে 2 এর যে লাস্ট অকারেন্সটা আছে তার ঠিক ডান দিকের যে পজিশনটা সেটাকে আপনার দরকার। সো আপনি কারেন্টলি একটা ভ্যালু পাইলেন যে আপনার টার্গেট এলিমেন্টের সমান। সৈকত সাহা ভাই একটু ভুল বলছেন। অ্যাকচুয়ালি আমাকে আপনি ডিসিশনটা এইভাবে নেন যে আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন, কোন দিকে যাবেন? আপনাকে যেতে হবে কোন পাশে, ডানে নাকি বামে? ডান দিকে, রাইট? ডান দিকে যদি যান আপনি আর এর ভ্যালু আপডেট করেন না, আপনি এল এর ভ্যালু আপডেট করেন। আর এর জায়গাতেই থাকে, রাইট? আপনার এল ইকুয়ালস টু এম প্লাস 1 হবে। এখন চিন্তা করে দেখেন, কারণ এই 2 আপনি কারেন্টলি মিড পজিশনে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2। সো আপনি তো জানেন যে সেটা 2 এর সমান। আপনার তো সমান কাউকে খোঁজার দরকার নাই, আপনার তার থেকে ইমিডিয়েট বড়টাকে খোঁজার দরকার। সো আপনি গ্যারান্টি দিয়ে ওকে বাদ দিয়ে দিতে পারেন যে ও থাকলেও মানে ও না থাকলে আপনার জন্য লাভ, এলিমিনেশনটা আপনার জন্য 100% ভ্যালিড এখানে। সো আপনি তাকে বাদ দিয়ে দিলেন। বাদ দেওয়ার পর আপনার রেঞ্জটা এইটুকুতে চলে আসলো, এল ইকুয়ালস টু 3 আর আর ইকুয়ালস টু 4। সো আপনি এখন দেখলেন যে এদের মধ্যে মিড হচ্ছে 4। সো এটা আমার মিড, সরি মিড হচ্ছে 3, কি বলতেছি। সো মিড হচ্ছে 3। তো এই পজিশনে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার অ্যারের আমি যে টার্গেট এলিমেন্টটাকে সার্চ মানে খুঁজতেছি সেটা হচ্ছে 2, তার থেকে বড়। সো বড় হইলে অলরেডি কি হবে সেটার কন্ডিশনে লেখা আছে আর ইকুয়ালস টু এম। দ্যাট মিন্স আমার টোটাল সার্চ স্পেসটা এখন একটা ভ্যালুতে চলে আসবে, একটা রেঞ্জের মধ্যে চলে আসবে। সেটা হচ্ছে এই যে এটা, এটা। আর আমার বাইনারি সার্চ থেকে আমি বের হয়ে যাব। সো আমি এল রিটার্ন করব এন্ড এল হবে আমার অ্যান্সার। সো একটা কন্ডিশন এখনো বের হয় নাই, বাট সেটা বের করা যাবে। সবাই কি মোটামুটি বুঝছি? বলছি মিডটা 3টা কি করে বার হলো? 3টা কি করে বুঝিনি ভাই। এলটা 3 কেন? এলটা 3 কেন? কারণ এল ইকুয়ালস টু, এটা থার্ড ইন্ডেক্স, এই কারণে। এর আগে সিচুয়েশনটা এরকম ছিল আর কি। ঠিক এর ইমিডিয়েট আগের স্টেপটা ছিল এটা, আর ইকুয়ালস টু 4 ছিল। সো আমরা এল এবং আর এর মিড বের করছি। মিড হচ্ছে এটা, রাইট? হ্যাঁ। সো আমরা আর ইকুয়ালস টু এম যদি করি তখন এই এম, কারেন্টলি এম যেখানে আছে আর সেখানে চলে আসবে। সো আর যদি এখানে আসে তারা দুইজন সেম পজিশনে চলে আসবে। ক্লিয়ার এবার? আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা কন্ডিশন বাকি, মেবি এটা সবাই খুব ইজিলি দিতে পারবেন, যে অ্যারে কনফিডেন্টলি দিয়েন, মানে সমস্যা নাই। কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট এখানে। যদি অ্যারে এম মানে আপনি যাকে আপনার টার্গেট এলিমেন্ট থেকে যদি সে ছোট হয় তখন আপনি কি করবেন? আর ইকুয়ালস টু এম করবেন নাকি এল ইকুয়ালস টু এম প্লাস 1 করবেন? কোনটা করা উচিত এই ক্ষেত্রে? মানে ধরেন আপনি 2 এর আপার বাউন্ড বের করতে চান এবং আপনি কারেন্টলি যে এলিমেন্টটাতে পয়েন্ট করে আছেন সেটা হচ্ছে 1।
তাহলে আপনি গ্যারান্টি দিয়ে ডান দিকে শিফট করতে পারেন না ওই এলিমেন্টটাকে বাদ দিয়ে। হ্যাঁ, জি। সো আপনি তখন লিখতে পারেন l ইকুয়ালস টু m+1, রাইট? হুম, তার মানে টেকনিক্যালি চিন্তা করেন r ইকুয়ালস টু m শুধুমাত্র যখন এটা বড় হয় শুধু সেই ক্ষেত্রে সত্য, ঠিক না? আর বাদ বাকি সব কেসে l ইকুয়ালস টু m+1, রাইট? হ্যাঁ। সো আমি জাস্ট একটা সাইন চেঞ্জ করে লোয়ার বাউন্ডের কোডকে আপার বাউন্ডের কোডে কনভার্ট করতে পারতেছি, রাইট? জাস্ট অ্যারে m আগে ছিল গ্রেটার দেন অর ইকুয়াল টু v, আর এখন হইতেছে ইফ Lower. অ্যারে m গ্রেটার দেন v, তাইলে r ইকুয়ালস টু m, আদারওয়াইজ l ইকুয়ালস টু m+1। জাস্ট একটা সাইন আমি চেঞ্জ করছি, উল্টাটা করলে হয়তো বা একটা অ্যাড করা লাগতো, বাট আমি যেহেতু মানে একই কথা, উল্টা বলতে আমি এলসটাকে ইফে নিতে চাইতেছিলাম আর কি, একই জিনিস। তো আমি যদি একটা এক্সিস্টিং লোয়ার বাউন্ডের কোডকে আপার বাউন্ডে কনভার্ট করতে চাই, জাস্ট একটা ইকুয়াল সাইন বাদ দিলেই ইফ থেকে আমি লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডের কোডে এটাকে কনভার্ট করতে পারবো। এবং আমি এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন লিখছিলাম, সবাই একটু, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন বা প্রুফ করার ট্রাই করেন, যে আমি অলরেডি প্রুফ করে দিছি এখানে, বাট স্টিল লোয়ার বাউন্ড অফ কোন একটা ভ্যালু, লেটস সে আমি এটাকে আচ্ছা আপার বাউন্ড অফ ভ্যালু কোন একটা পার্টিকুলার ভ্যালু, লেটস সে ভি, তার জন্য আপনি আপার বাউন্ড বের করছেন, সেটা আসলে ওই ভ্যালুর থেকে এক বড় কোনো একটা সংখ্যার লোয়ার বাউন্ডের সমান। তো এই দুইটা অ্যাকচুয়ালি সেম, তার মানে আপনার কাছে লোয়ার বাউন্ডের ফাংশন যদি থাকে আপনি সেটাকে আপার বাউন্ডের ফাংশন হিসেবে ইউজ করতে পারবেন। কোন একটা পার্টিকুলার এলিমেন্টের আপনি যদি লোয়ার বাউন্ড বের করতে চান, মানে লোয়ার বাউন্ডের ফাংশন আপনার কাছে আছে, আপনি আপার বাউন্ড বের করতে চান, তাহলে আপনি লোয়ার বাউন্ডের ফাংশনটাকে কল দিবেন, কিন্তু এক যোগ করে কল দিবেন, মানে ভ্যালুটার সাথে এক যোগ করে কল দিবেন। দেখেন এটা কেন ট্রু, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, বাকিটা চিন্তা করেন। আপনি যদি 2 এর আপার বাউন্ড বের করতে চান, আমি যদি বলি 3 এর লোয়ার বাউন্ড আর 2 এর আপার বাউন্ড সেম, দেখেন তো একমত হন কিনা? 3 এর লোয়ার বাউন্ড আর 2 এর আপার বাউন্ড আসলে সেম জিনিস। জি, জি। তো আপনি লোয়ার বাউন্ড ফাংশনকে ইউজ করে আপার বাউন্ড বের করতে পারবেন যদি চান। তো অনেকে ভাবতে পারেন তাহলে ভাই কেন এত কষ্ট করলাম, আমি আপার বাউন্ড কেন শিখলাম, বাট দরকার আছে, এই অবজারভেশন গুলো প্রয়োজন আছে। সো সব দিক থেকেই আপনি সাউন্ড থাকবেন আর কি। ওকে, সো লোয়ার বাউন্ড আপার বাউন্ড মোটামুটি আমাদের একটা দখলে আসলো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটুকুর মধ্যে বলতে পারেন, আমি কিছু প্রবলেম আজকে একটু সলভ করব, হয়তো আজকে 10:30 পর্যন্ত ক্লাস নিতে পারবো। আমার আজকে মানে টিকা দিয়ে আসছি, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, জ্বর চলে আসছে অলরেডি। সো প্রবাবলি 10:30 পর্যন্ত আর কি ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারবো। সো এর মধ্যে আমি কিছু প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে চাই। তো কারো যদি লোয়ার বাউন্ড আপার বাউন্ড নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমি তারপর প্রবলেম সলভিং এ যাব। এনিওয়ান? না ভাই নাই। আচ্ছা ঠিক আছে, প্রবাবলি কারো ভিডিও অন করা কিনা একটু দেখবেন। আমি জানি না কার ভিডিও অন করা, বাট আমার মনে হইতেছে কারো ভিডিও অন করা। আচ্ছা ওকে, তো আমরা কিছু প্রবলেম দেখি। প্রথম প্রবলেমটা এরকম হইতে পারে যে, লাইটোজে থেকে দেখি, লাইটোজে আজকে একটু ডাউন ছিল, সো দেখা যাক। এটা আমার আগের ইমেল আর কি, ছোটবেলার ইমেল। কোথায়? ওয়ার্ম আপ অ্যাডভান্স সার্চ টেকনিক, বাইনারি সার্চ, ট্রায়াঙ্গেল পার্টিশনিং, এটা কোনটা? সরি না, এটা না, আমার দরকার হচ্ছে পয়েন্টস ইন সেগমেন্টস, এটা দরকার। তো এই প্রবলেমটা যদি সবাই একটু দেখেন, এখানে কি বলছে আসলে, যে গিভেন n পয়েন্টস, ওয়ান ডাইমেনশনাল সবগুলা পয়েন্ট, মানে 2D না, 1D পয়েন্ট সব। 1D মানে হচ্ছে একটাই আপনি এক্স অ্যাক্সিস চিন্তা করতে পারেন আর কি, এক্স অক্ষের উপর সবগুলা পয়েন্ট থাকবে, তার মানে ওয়াই কোনো ভ্যালু নাই, শুধু এক্স এর ভ্যালুই আছে। সো গিভেন n পয়েন্টস, সবগুলা ওয়ান ডাইমেনশনাল হবে, এন্ড কিউ সেগমেন্টস, এবং কিউ সংখ্যক সেগমেন্ট থাকবে। সেগমেন্ট গুলাকে এইভাবে চিন্তা করতে পারেন যে কন্টিনিউয়াস একটা রেঞ্জ, মানে একটা সেগমেন্টের একটা এল থাকে, একটা সেগমেন্টের একটা আর থাকে। ওকে, ওকে, ইফতেখার ভাইয়ার প্রবাবলি ভিডিও অন, একজন বলতেছেন, কাইন্ডলি একটু দেখবেন ইফতেখার ভাই,
ভিডিওটা সামহাও অন হয়েছে কিনা। তো আমি লেকচারে যাই। তো কিউ সংখ্যক সেগমেন্ট থাকবে, প্রত্যেকটা সেগমেন্টকে আপনি এল আর অথবা এখানে এ আর বি দিয়ে বলছে, তো প্রত্যেকটা সেগমেন্টকে আপনি এরকম দুইটা ভ্যালু দিয়ে ডিনোট করতে পারেন, একটা হচ্ছে স্টার্টিং ইনক্লুসিভ আর একটা হচ্ছে এন্ডিং ইনক্লুসিভ। সো you have to find the number of points that lie in each of these segments. তো আমাকে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে এক একটা সেগমেন্টের মধ্যে ওই n সংখ্যক পয়েন্টের মধ্যে কতগুলা পয়েন্ট এক একটা সেগমেন্টের মধ্যে পড়তেছে, সেইটা আমাকে আসলে খুঁজে বের করে রিটার্ন করা লাগবে। এটা হচ্ছে প্রবলেম। সো এরপরে কিছু ফর্মাল কথাবার্তা বলছে যে এ পয়েন্ট PI will lie in a segment AB। একটা পয়েন্ট যদি লেটস সে তার মান হচ্ছে PI অথবা P ধরতে পারেন, সমস্যা নাই, I তম পয়েন্ট বলতে এখানে PI বুঝাইছে। সো এ পয়েন্ট PI will lie in a segment AB। একটা সেগমেন্ট যদি AB হয় সেই AB সেগমেন্টে P পয়েন্টটা থাকবে যদি এবং কেবল যদি PI এর ভ্যালুটা A এবং B এর মধ্যে থাকে, মানে A এর থেকে সমান বা বড় হয় অথবা B এর সমান বা B থেকে ছোট হয়। ধরেন A এর মান হচ্ছে 1 আর B এর মান হচ্ছে 5 আর একটা ভ্যালু হচ্ছে 2 কিন্তু 1 আর 5 এর মধ্যেই পড়তেছে, সো এটা সেগমেন্টের মধ্যে পড়ে। সো ফর এক্সাম্পল ইফ দি পয়েন্টস আর 1 4 6 8 10 and the segment is 0 to 5, then there are 2 points that lie in this segment. So 0 থেকে 5 এর মধ্যে কয়টা সংখ্যা আছে এই অ্যারেতে যারা 0 থেকে 5 এই রেঞ্জের মধ্যে পড়তেছে ইনক্লুসিভ? দুইটা। সো সেটা হচ্ছে এই 1 এবং 4। তো এই 2 আমাদের আউটপুট হবে। So input starts with an integer value t denoting the number of test cases each 10 সেকেন্ড। এটা টাইম লিমিট কিসে 10 সেকেন্ড? ও পাইথন, আমি তো ভয় পেয়ে গেছি, এটা কখন সিলেক্ট করা হয়েছে। ওকে, তো মেবি কোনো কিছু এক্সাম্পল দেখানোর সময় সিলেক্ট করছিলাম আর খেয়াল নেই। তো each case starts with a line containing 2 integers n and q। n এর ভ্যালু হইতে পারে 10 to the power 5 আর q এর ভ্যালু হইতে পারে 50,000, মানে 50,000 সেগমেন্ট থাকতে পারে। The next line contains n space separated integers denoting the points in ascending order। তার মানে আপনাকে প্রথম লাইনে হচ্ছে কয়টা টেস্ট কেস থাকবে সেটা বলবে, তারপরের লাইনে বলবে যে কয়টা পয়েন্ট আছে এবং কয়টা কোয়েরি আপনাকে দেওয়া হবে, মানে কয়টা সেগমেন্ট থাকবে। তারপরের লাইনে থাকবে ওই n সংখ্যক পয়েন্ট ascending অর্ডারে থাকবে। তার মানে এটা কিন্তু একটা হিন্ট যে আপনাকে বাইনারি সার্চ করতে বলতেছে, মানে ওরাই ascending অর্ডারে দিয়ে দিল। যদি না দিত প্রবলেম হইতো না, বাট মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড আর কি হিন্ট এখানে। তো all the integers are distinct, সবাই ডিস্টিংক্ট হবে, মানে সবাই আসলে ইউনিক হবে আর কি আলটিমেটলি এখানে, and each of them range in 0 থেকে 10 to the power 8। ওকে ফাইন। তারপর কিউ সংখ্যক লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে একটা করে কোয়েরি থাকবে। দ্যাট মিন্স আপনাকে এখানে কোয়েরি দেওয়া ছিল 3টা। তো প্রথম কোয়েরি হচ্ছে এটা 0 থেকে 5 এর মধ্যে এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে সেটা বের করলে অ্যান্সার হয়ে যাবে। সো 1 আর 4, সো 2টা আছে। দেন কোয়েরি হচ্ছে 6 থেকে 10, সো 6 থেকে 10 এর মধ্যে 3টা আছে। দেন পরের কোয়েরি হচ্ছে 7 থেকে, এটা হচ্ছে 1 লাখ। সো 7 থেকে চিন্তা করলে আমি আসলে 8 আর হচ্ছে 10 এই দুইজনকে পাই, তো এই কারণে আমার অ্যান্সার হচ্ছে 2। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এনি আইডিয়া? ক্লাস এটা নিয়ে আজকে ডিরেক্ট আমি হচ্ছে কথা বলছি এইটার সলিউশন নিয়ে, দেখি কেউ বলবো? হ্যাঁ বলো। আপার বাউন্ড অফ বি মাইনাস লোয়ার বাউন্ড অফ এ। আপার বাউন্ড অফ বি মাইনাস লোয়ার বাউন্ড অফ এ, রাইট। সবাই কি বুঝছি এটা কেন আপার বাউন্ড অফ বি এন্ড লোয়ার বাউন্ড অফ এ হইল অ্যান্সার? আমাকে আসলে কি বের করা লাগবে? একটা সর্টেড অ্যারে আমার কাছে আছে, এই অ্যারেতে এর সমান বা এ থেকে বড় এবং বি এর সমান বা বি থেকে ছোট কয়টা ভ্যালু আছে। এই যে উপরে যদি যান আজকের আলাপ আলোচনায়, এই যে আমি এখানে যখন বলছি যে একটা অ্যারেতে এ অ্যারেতে 2 থেকে 9 এর মধ্যে মোট কয়টা ভ্যালু আছে ইনক্লুসিভ বের করার জন্য আমরা বের করছিলাম 2 এর লোয়ার বাউন্ড বের করছিলাম এবং 9 এর আপার বাউন্ড বের করছিলাম। তাদের মধ্যে ডিফারেন্সটাই আসলে 2 থেকে 9 এর মধ্যে মোট কয়টা ভ্যালু আছে তার কাউন্টের সমান, রাইট? এই প্রবলেমটা কি এক্স্যাক্টলি সেম প্রবলেমই না?
জি কোনো এটা কোনো ডিফারেন্স কিন্তু নাই এখানে। সো আমরা খুব কুইক চাইলে কোডটা করতে পারি এখানে। ফার্স্টে আমরা এখানেই কোড করতে পারি, সমস্যা হওয়ার কথা না। রং অ্যান্সার আসলে পরে দেখা যাবে। সো আমরা বেসিক পার্টটা এখানে লিখি। সো ফার্স্টে নাম্বার অফ টেস্ট কেস, রাইট? কয়টা টেস্ট কেস থাকবে এটা ফার্স্টে দিবে। সো টেস্ট কেসের ভ্যালু যত, ততবার একটা লুপ চালাবো। আর কেস নাম্বারও আমাকে প্রিন্ট করা লাগবে, যে কত মানে এটা কারেন্টলি কত নাম্বার কেস, এটা আমাকে প্রিন্ট করা লাগবে। সো একটা টেস্ট কেসের ক্ষেত্রে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে এন এর ভ্যালু আর একটা হচ্ছে কিউ, মানে কয়টা আমাকে পয়েন্ট দিবে আর কয়টা কুইরি থাকবে। সো এন এন্ড কিউ। সো দেন আমি এন সংখ্যক পয়েন্ট ইনপুট নিব, এন সংখ্যক পয়েন্ট আমি ইনপুট নিব। অ্যারেটা আমি এখানে একটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি, তার সাইজ হবে এন। ডান। তারা সবাই সর্টেড থাকবে, তো সর্টেড যদি থাকে তাহলে তো হইলই। আর তারপরে আমার অ্যান্সারটা হবে হচ্ছে, ও আচ্ছা আমাকে তো কোয়েরিও ইনপুট নেওয়া লাগবে, কোয়েরি তো ইনপুট নিলামই না। সো কোয়েরির ভ্যালু যতগুলো কোয়েরি আছে ততবার একটা লুপ চলবে এবং প্রত্যেকবার আমি এ আর বি ইনপুট নিব, আমি এ এবং বি ইনপুট নিব। সো এ এবং বি ইনপুট নেওয়ার পর ফার্স্ট আমাকে লোয়ার বাউন্ড পজিশন বের করতে হবে। সো এলবি দিলাম, লেটস সে আমার কাছে লোয়ার বাউন্ড নামে একটা ফাংশন আছে। সো গেট লোয়ার বাউন্ড, অ্যারেটা পাস করব আর ভ্যালুটা পাস করব। আর একটা আপার বাউন্ড বের করার জন্য আমাদের কাছে একটা ফাংশন থাকবে, আমরা লোয়ার বাউন্ড দিয়ে কাজটা সারতে পারি। কিভাবে কল দিব, কত দিয়ে কল দিব? b+1 না, কোন একটা পার্টিকুলার ভ্যালুর ইয়াপ। সবাইকে এটা বুঝছি, আমি আসলে এটা মিন করতে চাইতেছিলাম যে গেট আপার বাউন্ড যদি আমরা লিখি, ধরা যাক আমরা এইভাবেই লিখতেছি। আচ্ছা এখন কি বুঝছি যে কেন মানে এটা যে কাজ করবে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের ডিফারেন্সটা? ওই যে আপনি ডকে জি যে একটা দেখিয়েছেন ওটা। হ্যাঁ 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 ওইটাই। বাট আমি আপাতত এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো আর কি। সো ডিফারেন্স, আর আমাকে লোয়ার বাউন্ড আপার বাউন্ড আমার ফাংশন লেখা লাগবে, সেটা পরে লিখতেছি। তো আমাকে কেস নাম্বারও প্রিন্ট করা লাগবে, যে এখানে কত নাম্বার কেস, সো এটা প্রিন্ট করা লাগবে। তো আমি অ্যারেটা ইনপুট নেওয়ার পর পর আমি কেস নাম্বারটা প্রিন্ট করে দিই এখানে। সো এই তো কেস প্লাস প্লাস, কেসের ভ্যালু ফার্স্টে 1 ছিল, প্লাস প্লাস হইলে এটা পোস্ট ইনক্রিমেন্ট হবে আলটিমেটলি। সো ফার্স্টে 1ই প্রিন্ট করবে, দেন এরপরে ভ্যালুটা অ্যাক্সেস করতে গেলে 2 হবে। সো আমার এটা হইলেই হইতেছে। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড ফাংশনটা আমার এখন ইমপ্লিমেন্ট করা লাগবে এখানে। সো গেট লোয়ার বাউন্ড, আমি অ্যারেটাকে হচ্ছে অবশ্যই রেফারেন্স পাস করা লাগবে, নাহলে কিন্তু সর্বনাশ। আচ্ছা সো ওকে, এল হচ্ছে 0, যা কোড লিখলাম সেটাই, আর আর হচ্ছে অ্যারে ডট সাইজ while l less than r int m equals to, আমি আপাতত এটাতে না থাক, খারাপ অভ্যাস, এটা এইভাবে রাখতে পারি। এম বের করলাম। তারপর আমার কাজ কি ছিল, যে অ্যারে এম গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি ভি হয়, আমাদের কন্ডিশন ছিল আর ইকুয়ালস টু এম, আদারওয়াইজ কন্ডিশন ছিল এল ইকুয়ালস টু এম প্লাস 1। তারপরে আমরা এল কে রিটার্ন করছি। আর আমরা যদি আপার বাউন্ড বের করতে চাই, আমরা জাস্ট ভেক্টরটাকে এখানে পাস করব, ভ্যালুটাকে পাস করব, আর আমরা লোয়ার বাউন্ডের ফাংশনটাকে কল দিব, কিন্তু কোন একটা পার্টিকুলার এলিমেন্টের আপার বাউন্ড হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্ট প্লাস 1 এর লোয়ার বাউন্ডের সমান। সো এই ফর্মুলা আমরা ইউজ করলাম এখানে, এন্ড আমরা স্যাম্পলে রান করে দেখি কি হয়। তো কিছু ওকে, স্যাম্পলের জন্য অ্যাকসেপ্টেড, সো সাবমিট দিয়ে দেখি কিছু কি মিস করছি, মেবি না। ওকে, প্রথম স্যাম্পলের জন্য অ্যাকসেপ্টেড, পরের স্যাম্পলের জন্য কি এত টাইম লাগতেছে? ওকে, সো সেকেন্ড স্যাম্পলের জন্য অ্যাকসেপ্টেড, সো ওভারঅল কোডটা অ্যাকসেপ্টেড হইলো। তো এখন আমি যদি একটা কাজ করি এখানে, এম্পারসেন্টটা বাদ দেই, তাহলে দেখেন এটা টিএলই আসবে, কারণ স্বাভাবিক প্রত্যেক কোয়েরিতে সে অ্যারেটার একটা কপি ক্রিয়েট করে, সেটা হচ্ছে ও অফ এন টাইম। তো এখানে আপনার টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করে দেখেন, লগ এন এর জায়গায় যদি এন হয় তাহলে এটা টিএলই খাবে। আসলে প্রত্যেক কোয়েরি তখন
বিগো অফ এন হয়, তো স্বাভাবিক এটা টি লিখাওয়ারই কথা। জাস্ট %n এন করে সাবমিট দিবেন, এটা অ্যাকসেপ্টেড হবে। সো সবাই কি মোটামুটি বুঝছি এটা কিভাবে কেমনে কেমনে কি কি কাজ করতেছে? জাস্ট আমি জি যাই ভাই। যা মাত্র আলাপ আলোচনা করলাম আপনাদের সাথে এক্স্যাক্টলি সেম জিনিস ইমপ্লিমেন্ট করছি, এখন ডিফারেন্ট কিছু করিনি। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এটুকুর মধ্যে। আচ্ছা, ওকে ওকে, একদম পুরো অকওয়ার্ড সাইলেন্স, আমিও আপনারাও সব। ওকে, সো আচ্ছা, এটা তাইলে গেল। আমরা আজকে ক্লাস শেষে হোপফুলি আগামীকালকের মধ্যে আমরা একটা কন্টেস্ট লঞ্চ করব, সেটা হচ্ছে বাইনারি সার্চের উপর স্পেসিফিক হবে, সাথে কিছু র্যান্ডম প্রবলেমও থাকবে যেগুলা আসলে ওরকম আলাদা কোনো টপিকের না, কিন্তু আপনারা পাজেল বা প্যাটার্ন টাইপের প্রবলেম ধরতে পারেন আর কি। পার্টিকুলার কোনো অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার সেগুলোর জন্য জানা লাগবে না, আপনার অবজারভেশন স্কিল অ্যাকচুয়ালি এনাফ। তো সেরকম বেশ কিছু প্রবলেম থাকবে, প্র্যাকটিস করেন। বাইনারি সার্চের প্রবলেমগুলোতে মেইন ব্যাপারটা হচ্ছে আপনি প্র্যাকটিস ঠিক মতো না করলে প্রবলেমগুলো ধরতে পারবেন না, যে আমি এই প্রবলেমে বাইনারি সার্চ কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি একটা জিনিস দেখাই এখানে, এই যে সরি এটা একটু কমপ্লিকেটেড বেশি হয়, এই ট্রায়াঙ্গেল পার্টিশনিং এই প্রবলেমটা, এটা একটা জিওমেট্রির প্রবলেম। এই প্রবলেমটা বাইনারি সার্চ দিয়ে খুব সুন্দরভাবে সলভ করা যায়। প্রবলেমটা একটু নিজেরা ট্রাই করেন, অনেক সময় মাথার চুল পর্যন্ত ছিঁড়তে পারেন প্রবলেমটা বাইনারি সার্চ দিয়ে সলভ করতে গেলে, বা ট্রাস্ট মি এটা থেকে অনেক ডিফারেন্ট কিছু শিখবেন। আমরা একটু চেষ্টা করতে পারি প্রবলেমটা যদি সলভ করার ট্রাই করি। আমার এক্স্যাক্টলি মনে নাই, এটা আমি অনেক আগে সলভ করছিলাম, বাট দেখি আপনাদের সাথে আলাপ আলোচনা করতে করতে কিছু মনে পড়ে কিনা। তো এই প্রবলেমটাতে কি বলছে দেখেন, যে আচ্ছা এখানে আর একটু জিজ্ঞেস করি, এখানে জিওমেট্রি খুব ভয় লাগে কার? জ্যামিতি দেখলে ভয় লাগে এরকম কেউ আছে? হাজির হাজির। জি ভাই আছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। জিওমেট্রি একটু ভয়ঙ্কর জিনিস, যদি সত্যি কথা বলতে এটা অনেকের কি হয় যে ছোটবেলা থেকে জিওমেট্রি ভাল লাগে, তাদের ছাড়া বড় হওয়ার পর জিওমেট্রি ভাল লাগছে এরকম এক্সাম্পল খুব কমই পাইছি। আমার লাক এরকম ছিল, আমি গুগল ইন্টারভিউতে 2টা জিওমেট্রি পাইছি, আর প্রথম আমার ফোন ইন্টারভিউতে প্রথম প্রবলেমটাই দিছে জিওমেট্রি। ওকে ফাইন, ঠিক আছে। তো ওইটা সলভ করার পরে পরের প্রবলেমটা দিছে হচ্ছে একটা র্যান্ডমাইজড অ্যালগরিদমের প্রবলেম, মানে এটার সলিউশন যদি বের করতে চান আপনাকে র্যান্ডমাইজড অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা জানা লাগবে, এবং ডিসিশন ট্রি সম্পর্কে। আচ্ছা, ডিসিশন ট্রির নাম শুনছেন কেউ? ডিসিশন ট্রি এনিওয়ান? না ভাই। জি ভাই। আচ্ছা, ডিসিশন ট্রি লাগে হচ্ছে মেশিন লার্নিং টাইপের পড়াশোনা যখন আপনারা কি করতে যাবেন তখন এই ডিসিশন ট্রি নিয়ে হয়তো বা পড়াশোনা হবে। সো ওই প্রবলেমটার অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে ডিসিশন ট্রি দিয়ে আগাইতে হয়। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, কেন এই কথাটা বলতেছে, অনেকে ভাবেন যে ম্যাথ টাইপের জিনিসপত্র আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুব হাই কোয়ালিটি জিনিসপত্র সলভ করতে লাগে। এছাড়া আমি অনেক দূর পর্যন্ত ম্যাথ ছাড়া যেতে পারবো, কিন্তু কথাটা সত্য না। আসলে প্রচুর প্রচুর জায়গায় আপনি ম্যাথ পাবেন, এবং আপনি রিয়েল লাইফ ডেভেলপমেন্টেও যখন থাকবেন আপনার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস স্কিল যদি ভালো হয়, আপনি অনেক কিছু দেখতে পারবেন যে জিনিসগুলো হয়তো বা আপনার থেকে অনেক সিনিয়র ইঞ্জিনিয়াররা ফিলও করতে পারবেন না যদি তারা ম্যাথ তাদের উইক হয়। সো ম্যাথ স্ট্রং থাকা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রেখেন। তো এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয় আর কি। সো ইউ আর গিভেন এবি, আপনাকে এই ত্রিভুজটার একটা বাহু এবি দেয়া থাকবে, এসিও দেয়া থাকবে, এন্ড বিসিও দেয়া থাকবে, মানে বড় ত্রিভুজটার 3টা বাহুই দেয়া আছে, এবি এসি বিসি 3টাই দেয়া। তো ডিই ইজ প্যারালাল টু বিসি, মানে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল। আমি এখানে যদি একটু ট্রাই করি এটাকে এখানে আঁকার, এই যে এবিসি একটা ত্রিভুজ, এই 3টা বাহুই আপনাকে দেয়া আছে, এবি এবি বিসি সি এ 3টা মানই আপনাকে দেয়া আছে। আর আরেকটা হচ্ছে বাহুর কথা বলা আছে ডিই, যেখানে ডি আর ই হচ্ছে বিসি এর প্যারালাল। ওকে ফাইন,
এটুকু বলা আছে, ডি এর মান মেবি দেয়া নাই আলাদাভাবে। ইউ আর অলসো গিভেন দি এরিয়া রেশিও বিটুইন এডিই অ্যান্ড বিডিইসি। তার মানে ত্রিভুজ এডিই এবং বিডিইসি কি হয়, এটা ট্রাপিজিয়াম হয় প্রবাবলি। সো ট্রাপিজিয়াম বিডিইসি এটার যে এরিয়া আর ত্রিভুজ এডিই যেটা এটার যে এরিয়া, এই দুইটার যে রেশিওটা হবে, অনুপাত, সেই অনুপাতটাও আপনাকে দেয়া আছে। কারণ আপনাকে কি কি দেয়া আছে, এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, এটা দেয়া থাকবে, বলা থাকবে ডিই আর বিসি প্যারালাল এন্ড এডিই ত্রিভুজ এবং বিডিইসি ট্রাপিজিয়ামের হচ্ছে এরিয়ার রেশিওটা দেয়া থাকবে। ওকে ফাইন, কি বের করা লাগবে? ইউ হ্যাভ টু ফাইন্ড দি ভ্যালু অফ এডি। আপনাকে এইটুকু অংশের ক্ষেত্রে মানে আপনার লেন্থ বের করা লাগবে এডি। আচ্ছা, জিওমেট্রি যাদের ভালো লাগে বা ভালো লাগে না, দুই পক্ষই অ্যান্সার দিতে পারেন। কিভাবে সামনে আগানো যায় এই প্রবলেমটার ক্ষেত্রে? এনি আইডিয়া? কিছু স্যাম্পল আছে, বাট স্যাম্পলে গিয়ে খুব একটা লাভ নাই, ভিজুয়ালাইজ করা ডিফিকাল্ট হবে আসলে। একটু চিন্তা করার টাইম দেন একটু। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, চিন্তা করেন। আমি নিজেও চিন্তা করি, আমারও মনে নেই কেমনে সলভ করছিলাম, অনেক আগে সলভ করছি, এটা খেয়াল নেই, অনেকদিন, অনেক অনেক আগে। তো এবিএসি, এবিবিসি, সিএসি তিনটাই দেয়া আছে, ডিবিসি প্যারালাল, এদের ক্ষেত্রফলের অনুপাতটা আমার কাছে দেয়া আছে। সো ওকে, এরিয়া যদি আমি ধরি এ, এটার বি ধরি, এ প্লাস বি আসলে আমার এবিসি এর সমান হয়। ওকে, এন্ড এ ডিভাইডেড বাই বি, আমার এই রেশিওটা যদি ডি হয়, ডি সমান হবে, সো লেটস সে এটা ক্যাপিটাল ডি, বি আর ডি দেখতে অনেকটা সিমিলার। সো আমি এইটা তো বের করতেই পারবো, যেহেতু এ বি বি সি এসি আমার কাছে আছে। সো আমার কাছে এ প্লাস বি এর ভ্যালু তার মানে থাকতেছে, রাইট? সো আমার কাছে ডি আছে, দ্যাট মিন্স আমার কাছে এ বাই বি আছে। সো হোয়াট ইফ আমি এটা করি, এ প্লাস বি ডিভাইডেড বাই বি, এটা আসলে কি হয়, এ বাই বি প্লাস 1, দ্যাট মিন্স এইটা আমার, ওকে, এটা আমার ডি অ্যাকচুয়ালি, আর এ প্লাস বি এর ভ্যালু এবিসি এর ক্ষেত্রফলের সমান। সো আমি এখান থেকে বি বের করতে পারবো, বি হচ্ছে ট্রাপিজিয়ামের অ্যাকচুয়াল এরিয়াটা। সো ওকে, আচ্ছা, আমি নিজেও ভাবতেছি কিভাবে করা যায়, আমারও প্রপারলি মনে নেই, দেখি আমরা সলভ করার ট্রাই করি, সব পক্ষই সলভ করি, দেখি। আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি বলা যেতে পারে, যে এডি বাই, যেহেতু এটা একটা, আচ্ছা এখানে কি এটা বলা যায় যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ এবিসি এরা সদৃশকোণী, মানে সিমিলার, বলা যায় কি? অদৃষ্টকোণী বলা যায়। সদৃশকোণী বলা যায়। যদি সদৃশকোণী হয় তাহলে সদৃশকোণী ত্রিভুজগুলোর বাহুগুলোর অনুপাত তো সেম, অনুপাত সমান হয়। সো আমরা সেইভাবে কি আগাইতে পারি কিনা, কারণ আমার এডি লাগবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, ভেনম মুভিতে অ্যাকচুয়ালি নায়কটার নাম জানি কি থাকে, এডি না? মনে নাই ভাই, জি দেখছি ভাই, এডি ওকে, এডি থাকে। হ্যাঁ, সো এই ডিভাইডেড বাই এসি। ওকে, সো আমার কাছে এবি এর মান দেয়া আছে, এসি এর মান দেয়া আছে, এডি বের করা লাগবে, এই জানি না এই কোথা থেকে পাওয়া যায়। আচ্ছা, সো এডি ইকুয়ালস টু হচ্ছে এবি ডিভাইডেড বাই এসি মাল্টিপ্লাইড বাই এই। ওকে, সো আমি যদি একটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, একটু চিন্তা করি, দাঁড়া, আমি নিজেও খাই ফেলছি। সো এবিএসসি এর অনুপাত আমি জানি, এটা অলওয়েজ কনস্ট্যান্ট একটা ভ্যালু, কারণ এবিএসসি আমার কাছে দেয়া আছে। তো এর বেলায় আমি কি ডিসিশন নিতে পারি? সো
আমি ধরি ই কোথাও কোনো না কোনো একটা জায়গায় হবে। সো ই যদি এখানে হয়, ধরি আমি জানি ই এর মাঝখানে কোথাও না কোথাও হবে। সো দ্যাট মিনস আমি একটা রেশিও পাবো, রাইট? ই যদি এখানে হইতো, ধরে নি আর কি ই এখানে, আমি একটা রেশিও পাবো। এই যে রেশিওটা আসবে, এই রেশিওটা কি আমার, লেটস সে আমার গিভেন রেশিও হচ্ছে হাফ। হাফ মেক সেন্স করে? হ্যাঁ, মেক সেন্স করে। হাফ মানে উপরের ছোট্ট ত্রিভুজটা নিচের বড় ট্রাপিজিয়ামটার এরিয়ার রেশিও হচ্ছে 0.5। সো আমি এখন এক্স্যাক্টলি ই যেখানে হইতো তার থেকে আমি ই কে আরো বেশি নিচে ধরছি, তাইলে কি আমার যে রেশিওটা আসবে, এখন যে রেশিওটা, সামহাও যদি রেশিওটা ক্যালকুলেট করতে পারি, এদের ক্ষেত্রে রেশিওটা ক্যালকুলেট করতে পারি, এই রেশিওটা কি আগে 0.5 থেকে বড় হবে না ছোট হবে, দেখি এটা বলতে পারেন কিনা সামহাও। উপরের ত্রিভুজটা বড় হয়ে গেছে, নিচের ট্রাপিজিয়াম ছোট হয়ে গেছে। সো ত্রিভুজের এরিয়া বনাম ট্রাপিজিয়ামের এরিয়া, এটার যে অনুপাতটা, সেটা কি অ্যাকচুয়াল যে অনুপাতটা ছিল তার থেকে বড় হবে না এখন? বড় হবে, সমান না। বড় সমান- হবে, বড় হবে। সমান তো হবেই না, বড় হবে অ্যাকচুয়ালি। তার মানে আমি ই এর যে এক্সাক্ট ভ্যালুটা হবে তাকে আমি ওভারশুট করছি, রাইট? হ্যাঁ, মানে জি, বড় ভ্যালু নিয়ে জি। নিছি। সো আমি গ্যারান্টি দিতে পারি তখন যে আচ্ছা আমি একটু বড় ই নিয়ে নিছি, একটু ছোট ই নেই, দেখি সামহাও কাজ করে কিনা। সো ছোট কোনো ই যদি নিয়ে ফেলি কোনোভাবে, ধরা যাক আমি ইটা এখানে নিলাম, দ্যাট মিনস এরকম কিছু একটা হবে, রাইট? তো তখন আমার অনুপাত আবার আগের থেকে ছোট হবে, তাই না? কমে যাবে, হ্যাঁ। ওকে, সো দ্যাট মিনস আচ্ছা, ইয়াপ, তখন ঝামেলা। আচ্ছা, আমি কি এটাকে শুধুমাত্র, হ্যাঁ, জাস্ট এর উপর কাজ করলেই হয়। ওকে, তো আমি যেটা করতে পারি যে আমার তো ই বের করা লাগবে। সো আমি ইনিশিয়ালি ধরে নেই ই হচ্ছে এইখানে, মানে ই এর চিন্তা করেন ই এর রেঞ্জ কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা পুরাটাই ই এর জন্য রেঞ্জ না? ই এই বরাবর উঠানামা করতে পারে, রাইট? জি, আচ্ছা, দ্যাট মিনস আমার ই এর রেঞ্জ হচ্ছে এল ইকুয়ালস টু 0 এন্ড আরেকটা রেঞ্জ হচ্ছে আর ইকুয়ালস টু এসি। এসির মান যত তত, কারণ সর্বোচ্চ মান এত হইতে পারে। এটা অ্যাকচুয়ালি পরামিতি দিয়েও করা যায়, প্যারামেট্রিক ইকুয়েশন। মেবি কেউ কি প্যারামেট্রিক ইকুয়েশনের নাম শুনছি? পরিমিতি করছি তো মনে হয়। না, পরিমিতি না, কিন্তু এক্স্যাক্টলি পরিমিতি না, এটা আসলে পরিমিতিতে কি হয়, ওই যে ঘনবস্তু জি, জি। এরিয়া টেরিয়া বের করে, ওইটা না। প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে পরামিতি, নট পরিমিতি। পরামিতি হচ্ছে আমি একটা লাইনের উপর উঠানামা করব, মানে নড়াচড়া করব, সবচেয়ে ওই লাইনের শুরুতে যদি থাকি আমার একটা ভ্যারিয়েবল থাকবে টি। সো টি ইকুয়ালস টু যদি 0 হয় আমি ওই লাইনের শুরুতে থাকবো, টি ইকুয়ালস টু যদি 1 হয় আমি লাইনের শেষে থাকবো, আর টি ইকুয়ালস টু যদি 0.5 হয় আমি লাইনের ঠিক মাঝামাঝি থাকবো। এই ধরনের কিছু ম্যাথমেটিক্স আছে, প্যারামেট্রিক ইকুয়েশন বলে আর কি। সো সেটা দিয়েও করা যায়, বাট আমি ওটাতে যাব না, মানে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতেই যাই। সো এল ইকুয়ালস টু 0 আর আর হচ্ছে এসি। তো আমি মিডলটা বের করে দেখি এটা কতটুকু আসে, এটাকে আমি এই হিসেবে ধরি। সো এই হিসেবে যদি এটাকে ধরি, তাইলে আমাকে যে জিনিসটা বের করা লাগবে সামহাও, যে এদের যে রেশিওটা আসে, এই রেশিওটা আমাকে বের করা লাগবে। রেশিওটা কিভাবে বের করা যায়, কোন আইডিয়া? ধরেন আপনি একটা ই বের করলেন, আপনি র্যান্ডমলি একটা ই পিক করলেন আর কি। সো এখন ওই যে রেশিওটা ক্যালকুলেট করা লাগবে না, রেশিওটা কিভাবে ক্যালকুলেট করবেন? ধরেন আপনি ই হিসেবে এই বান্দাকে ই হিসেবে পিক করলেন আর কি, এটা এ, এটা বি, এটা সি, ই হচ্ছে এটা। সো আপনার হাতে এখন একটা ই আপনার হাতে আছে, আপনি জানেন একটা এই জানেন। সো আপনি তাহলে এই যদি আপনি জানেন, আপনি এসিও তো আপনার হাতেই আছে, আপনি এসিও বের করতে পারবেন। সো এই বাই এসি এটা আপনি জানেন, দ্যাট মিনস এডি বাই এবি এটাও আপনার জানা আছে, রাইট? উপরের ইকুয়েশন থেকে বলা যায়। এই রেশিওটা আপনি জানেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটুকু অংশ আর এইটুকু অংশের রেশিওটা আপনাকে বের করা লাগবে। এটা কিভাবে করা যায়, কোনো আইডিয়া? ক্ষেত্রফলের সূত্র দিয়ে করা যাবে। একটা হিন্ট দিই, হ্যাঁ। আমার হাতে ধরেন এই নতুন ত্রিভুজটার, মানে আমি তো প্রত্যেকবার একটা ই পিক করতেছি, মানে আমার ত্রিভুজটা মাঝখানে লাইনটা চেঞ্জ হইতেছে। সো আমার কাছে একটা এই আছে, ওকে।
আমার হাতে যদি এই থাকে, আমি ক্লেম করতেছি আমার হাতে আসলে একটা এডিও আছে, রাইট? এই এডিও বের করা যাবে না, এই যে ফর্মুলা এসি আর এবি তো গিভেন দেয়াই আছে। এইও আপনি একটা ফিক্স করছেন, আপনি ওই যে বাইনারি সার্চের বেলায় একটা তো ই ফিক্স করেন প্রত্যেকবার, সো এইও আপনার হাতে জানা আছে, সো আপনি এডি বের করতে পারবেন না এই ফর্মুলা দিয়ে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, সো দুইটা বাহুই আছে, থার্ড যে বাহুটা সেটা কি আপনি সামহাও বের করতে পারেন কিনা, এটা হচ্ছে মেইন খেলা। সো এটা কি করা যাবে? ডিই কে সামহাও বের করতে পারবেন? এটার এরিয়া যদি বের করতে চান কোনোভাবে বের করা যায়? বিসি জানেন? বিসি যেহেতু, সো এখান থেকে কিছু কি করা যায়? এখান থেকে আসলে আমরা ওই সত্যি কথা বলতে আহ, আমরা যে সদৃশ কোণের যে পার্টটাতে আমরা গেছিলাম, হ্যাঁ, ওইটাই সমান্তরালের জন্য যাওয়া গেছিল। সো এইভাবে একটু চিন্তা ভাবনা করেন যে কি করা যেতে পারে। আমাদের মেইন পার্ট হচ্ছে ওই যে, সবাই কি বাইনারি সার্চের জায়গাটা বুঝতে পারছি? বাইনারি সার্চ আসলে কোথায় করতে পারতেছি আমরা? হ্যাঁ, ওই যে যে জায়গায় রেশিওটার আমার রেশিওটা হিট করবে রাইট। সো আমাকে একটা পয়েন্ট ই ফিক্স করার পরে আমাদেরকে একটা রেশিও বের করতে পারা লাগবে। সেই রেশিওটা আমরা কিভাবে বের করতে পারি, এটাই হচ্ছে মেইন খেলা আর কি। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা আহ, আহ, মানে এটা একটু কম পরিচিত, কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করছি ছোটবেলায়। একটু একটু কম ওয়েল নোন একটা থিওরেম আছে, আমি দেখি এটা কার মনে আছে। দুইটা ত্রিভুজ যদি, মানে আপনি ডি সামহাও বের করতে পারবেন, কিন্তু কষ্ট হবে আর কি, মানে বের করা যায় কিন্তু ডিফিকাল্ট হবে। এই সিনারিওতে কিভাবে আসলে বের করা যায়? আপনি যেহেতু এবি বিসি এসি সবগুলাই জানেন, রাইট? এই যে এদেরকে সবার মানে আপনার জানা আছে, ঠিক না? আপনি তো এই কোনটা বের করতে পারবেন, ঠিক না? তিনটা বাহু যদি জানা থাকে, হ্যাঁ। কোন মানে একটা ত্রিভুজে তিন বাহু আছে মানে সবই আছে আলটিমেটলি। সো আপনি অ্যাঙ্গেলটা যদি বের করতে পারেন, একটা ত্রিভুজের দুইটা বাহু আর ওই কোণ জানা আছে, আপনি এরিয়া বের করতে পারবেন না? হাফ এবি সাইন সি, সায়েন্সি। রাইট? সো জি, করা যাবে। বের করা যায় আসলে, মানে একটু কাঠখড় পুরাইতে হবে, বাট ডুয়েবল। বাট এর থেকে একটা ইজিয়েস্ট ওয়ে আছে এটা বের করার, সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী 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 হয়, তাহলে ধরেন আপনি তাদের যেই ক্ষেত্রফল, তাদের অনুপাত থেকে আপনি আরেকটা ইনফরমেশন বের করতে পারেন। সেটা হচ্ছে এরকম যে ত্রিভুজ এডিই, উপরের যে ত্রিভুজটা আছে, আপনি এইটাকে অ্যাকচুয়ালি সদৃশকোণী তো দুইজনই আছে, ত্রিভুজ এডি আর ত্রিভুজ এবিসি। সো এদের যে অনুপাতটা হবে সেটা এক্স্যাক্টলি হবে হচ্ছে আপনার, আপনি এদের যে কোনো দুইটা সদৃশ বাহু নেন, তাদের অনুপাত বের করেন, তাদের বর্গের সমান হবে। এটা একটু কম ওয়েল নন, কিন্তু এটা জি আমাদের ভাই, এরকম উপপাদ্য একটা পড়ছিলাম। এটা কিন্তু আমাদের উপপাদ্যে ছিল, আমি ঠিক শিওর না, প্রবাবলি 9-10-এ ছিল এটা। সো সো এটা আমাকে সামহাও হেল্প করে কিনা এটা একটু দেখি। যেহেতু আমি আসলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে, আচ্ছা এটা থেকে আমি ট্রাপিজিয়ামের পার্টটাই কিভাবে আসতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা কেউ বলতে পারবেন যে এটা থেকে ট্রাপিজিয়ামের পার্টটাই কিভাবে আসা যায়? আমি একটু সহজ করে দিই। ধরেন এটা হচ্ছে এ আর নিচে ট্রাপিজিয়ামের পার্টটা হচ্ছে বি, তাহলে এই ইকুয়েশনটাকে কি আমি এইভাবে লিখতে পারি কিনা যে এ বিয়োগ ডিভাইডেড দিলে বাই দুটো। এ প্লাস বি লেখা যায়? এবিসি মানে তো পুরাটা, সো পুরাটাকে আমি এ প্লাস বি বলতে পারি না? হ্যাঁ। আচ্ছা, সো একটু উল্টা ভাবে লিখি, মানে এ প্লাস বি ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু এবি বাই এডি স্কোয়ার। দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। ওকে, আর হচ্ছে a বাই a প্লাস b বাই a ইকুয়ালস টু ab বাই ad স্কোয়ার। সো এটা হচ্ছে 1 প্লাস b বাই a
ab by ad স্কয়ার। সো অ্যাকচুয়ালি b বাই a সমান আমি পাই ab by ad হোল স্কয়ার মাইনাস 1। অ্যাকচুয়ালি b বাই a কি জিনিস? আচ্ছা, b বাই a কি আমাদের যে রেশিওটা ছিল তার ঠিক উল্টাটা না? মানে আমাদের রেশিও ছিল ত্রিভুজ বাই ট্রাপিজিয়াম, আর আমাদের আসছে ট্রাপিজিয়াম বাই ত্রিভুজ, রাইট? জি সো মানে আমরা এটাকে বের করে উল্টায় দিতে পারি। মানে আমাদের যে অ্যান্সারটা আসবে, লেটস সে আমাদের ধরে নিই আমরা এরকম আসলো যে d ইকুয়ালস টু b বাই a আসলো আর কি। হ্যাঁ, ওই যে ab বাই ad হোল স্কয়ার মাইনাস 1 এটা আসলো। সো d কে উল্টায় দিলেই হবে, 1 বাই d বের করতে পারলেই হইতেছে। সো এটাই আমাদের সেই রেশিওটা আর কি আলটিমেটলি। আচ্ছা, যদি রেশিও এটা হয় 1 বাই d হয়, সো আমি কোত্থেকে 1 বাই d পাইতেছি? ab আর ad রেশিও জানলেই হইতেছে। সো ab আর ad রেশিও তো আমার জানাই আছে, কারণ আমি যখন আসলে এই বের করতেছি, তার মানে আমার এসি অলরেডি জানা আছে, এই আর এসির অনুপাতিক তো এডি এবি সমান হইতেছে। সো আমি জাস্ট এসি বাই এই করি, এটাই হবে এবি বাই এডি। আমাকে এবি বাই এডি দরকার ছিল, দেখি তো কোনটা দরকার। আমি কি কোথাও কিছু ভুল করেছি? না, ভুল করি নাই। এবি বাই এডি। সো আমি জাস্ট এখান থেকে এটা বের করতে পারি যে এসি এই বের করতে পারলে, এসি তো জানা আছে, সো এদের অনুপাত আসলে এবি এডির সমান হবে। সো আমি এবি এডি এখান থেকে সরাই দিই, এবি এডি দরকার নাই আসলে এখান থেকে। এবি এডি সরাই দিয়ে আমি এখানে লিখে ফেলতে পারি যে অলরেডি আমার ইকুয়েশনে বলা আছে এবি এডি সমান হচ্ছে এসি এই। সো এসি এই, সো এসি অলরেডি জানি, একবার ই ফিক্স করব, মানে এই ফিক্স করব, এই ফর্মুলা দিয়ে রেশিওটা বের করব। এই রেশিও দেখব যে আমার গিভেন রেশিওর থেকে বড় নাকি ছোট, তার উপর ডিপেন্ড করে আমি এল আর আর কে শিফট করতে থাকবো। হোপফুলি এটাই সলিউশন হওয়া উচিত। এই পার্টটাই হয়তো আপনাদের কাছে একটু আননোন হইতে পারে, এই অংশটা। এইটা বাদে বাদ বাকি সবকিছু কি বুঝছেন কিভাবে কাজ করছে? প্রশ্ন থাকলে বলতে পারেন, যদিও আসলে মানে খুব নাই এখানে কিছু, ধরেন এরকম রকেট সায়েন্স টাইপের কিছু নাই, মানে নতুন কোনো কিছু নাই, সবই আপনাদের জানা, হয়তোবা অনেকদিন প্র্যাকটিস নাই দেখে মনে পড়তেছে না, এরকম আর কি। জি ভাই বুঝছি ভাই। ওকে, সো বাইনারি সার্চটা রিলেটিভলি ইজি হবে যদি আপনি এল ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু এস এই সরি এসি এটা ধরেন। দেন আপনি কত প্রিসিশন পর্যন্ত চান, আমি এফএবিএস দিয়ে সেটা গতকালকে দেখাইছি। ধরেন আপনি চান 10⁻⁻8 পর্যন্ত প্রিসিশন আপনি চান। দেন আপনি একটা এম বের করেন, L+R/2 দেন, যা খুশি দেন, কোনো সমস্যা নাই। 2.0 দেন, দিয়ে আপনি চেক করেন যে রেশিওটা বের করেন। সো আপনি ধরেন একটা ফাংশন রাখলেন গেট রেশিও আর কি। হ্যাঁ, তো এম পাস করলে সে রেশিও বের করে দেয় আর কি, গেট রেশিও। এম পাস করলেন, আরো যা যা দরকার হয় পাস করলেন, পাস করার পর রেশিওটা সে আপনাকে দিতেছে। সো এই রেশিওটা যদি আপনার গিভেন রেশিও ডি থেকে বড় হয়, তার মানে আপনি ই এর মান একটু বড় ধরে ফেলছেন। সো আপনাকে আর ইকুয়ালস টু এম এ যাওয়া লাগবে, আর না হয় আপনাকে এল ইকুয়ালস টু এম এ যাওয়া লাগবে। ফাইনালি আপনি এল আর বা এম যে কাউকে রিটার্ন করে দেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। মানে সেটা আসলে কি হবে, সেটা হবে ই এর মান, রাইট? এই পাবেন আপনি। সো এই যদি আপনার হাতে থাকে, এই থেকে তো এডি ইজিলি বের করা যায়, মানে ফর্মুলা আপনার অলরেডি হাতে জানা। সো সেখান থেকে এডির মানটা বের করে প্রিন্ট করে দিবেন, কাজ শেষ। সো এটা আমি কন্টেস্টে দিব, ট্রাই করেন সবাই একটু এটা সলভ করার। মানে জিওমেট্রির অনেক প্রবলেমে বাইনারি সার্চ অ্যাপ্লাই হয়, এবং অনেক সময় দেখা যায় এই প্রবলেমটার আসলে একটা বাইনারি সার্চ ছাড়াও একটা সলিউশন আছে আসলে, যেটা মানে পিওর জিওমেট্রি আর কি, মানে কোনো বাইনারি সার্চ নাই, কিছু নাই, ফর্মুলা দিয়ে বের করতে পারবেন আর কি। ওটা খুব একটা কঠিন না, বাট বাইনারি সার্চের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগে। আমি মনে হয় আগের বার এইভাবেই করছিলাম, দেখি একটু কি করছিলাম আগে, কত বছর আগে করছি, 6 বছর আগে। ওয়াও, আমি মাঝখানে এটা প্র্যাকটিসও করিনি কখনো। কি করছি 6 বছর আগে, দেখি তো। ইয়া খোদা, এটা কি কোড করছি আমি? ওয়েট, এটা আমি কিসে করছি এরকম ফরম্যাটিং কেন? ABCR A ইনটু স্কয়ার রুট অফ, ওয়াও কি করছি? ও, এটাই সেই সলিউশন বাইনারি সার্চ ছাড়াটা। তখন তো মনে হয় বাইনারি সার্চ পারতাম না আমি, সেই কারণে এই কাজ করছিলাম। ওকে ওকে, কি কি করছিলাম মনে নাই আমার, লিটারেলি মনে নেই। হয়তোবা কোন একটা পৈশাচিক কিছু করছি। ওকে,
তো যাই হোক, তো এটা ছিল প্রবলেম আর কি। কারো কিছু বলার থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এই যে কন্টেস্ট যেটা দিবেন ওইটা যদি 2 দিন পরে দিতেন, আমরা এই গত এই ক্লাস আর লাস্টের ক্লাসে একটু প্র্যাকটিস করে নিতাম। আচ্ছা, ওকে। আমি একদিন পিছাই, কারণ কন্টেস্টের মধ্যে আপনি প্র্যাকটিস করার টাইম পাবেন। আসলে 7 দিন টাইম তো কন্টেস্টের, সো প্র্যাকটিস করে করে আপনি কন্টেস্টে অংশ নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি শনিবার থেকে তাহলে কন্টেস্টটা দিতেছি। আপনি আজকে রাত, কালকে পুরোটা দিন যেহেতু শুক্রবার, ইনশাল্লাহ প্র্যাকটিস করার টাইম পাবেন যদি ফ্রি থাকেন। তো তাহলে শনিবার থেকে দেই, ওকে? একটু বেশি দেরি করলে আবার অনেকে নেক্সট ক্লাসের টপিক চলে আসবে, তখন আবার আরেকটা ঝামেলা। সো শনিবার থেকে দেই, ওকে? আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা অফ করলাম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমি অ্যান্সার দিয়ে ক্লাস শেষ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার সবার সাথে কথাবার্তা হবে। আর আরেকটা ব্যাপার, আমরা যেহেতু রোজা সামনে আসতেছে 2 তারিখ বা 3 তারিখ থেকে মনে হয়, 2 না প্রবাবলি, তো অ্যাকচুয়ালি চাঁদ দেখার উপর ডিপেন্ড করতেছে, বাট স্টিল যদি 2 ধরি, তো সেটা চিন্তা করলে আমাদের ক্লাস টাইমটা আসলে একটু চেঞ্জ হবে, কারণ তারাবির ব্যাপার থাকে। তো আমরা প্রবাবলি উইকে একটা ক্লাস নিব রোজার মধ্যে, এটা আমাদের প্ল্যান। সো রোজার মাসটা আমরা একটা একটা ক্লাস অ্যাকচুয়ালি করব, এবং আমাদের টার্গেট হচ্ছে আমরা বুধবারে ক্লাসটা করব শুধুমাত্র, আর ক্লাসটা আমরা 10টা থেকে শুরু করব। আচ্ছা, এটার পিছনে কারণ কি, 9টা হইলে কি ঝামেলা হয়, কারণ 9টায় অনেকে জামাত শেষ করে আসতে পারেন না সচরাচর, তো 10টা বাজে। অবশ্যই এটাও ট্রু যে আপনি এরপরে টায়ার্ড হয়ে যাবেন, বাট আপনি দেখেন এছাড়া হাতে টাইম নেই অন্য কোনো সময়। কারণ আমি যদি দিনের বেলায় দেই, অনেকে রোজা রেখে ক্লাস করতে চান না, আবার অনেক সময় অনেকে সচরাচর অফিস থেকে তো এত মানে তাড়াতাড়ি ছুটি পাবেন না, তো অফিস থাকে তখন। এই কারণে অধিকাংশ 50% ক্লাস করতে পারবে না যদি দিনের বেলায় দেই, মানে মাগরিবের আগে। আর মাগরিবের ঠিক পরপর স্বাভাবিক শরীর ছেড়ে দেয়, তো তখনও ক্লাস করা সম্ভব হয় না। 8টা 8টা থেকে হয়তো বা 8:30 থেকে নামাজ শুরু হবে, তো সেটাও শেষ হবে। তো শেষ হওয়ার পর বাকি যে টাইমটা, ওইটুকু টাইমই আসলে ক্লাস নেওয়ার মতো উপযুক্ত। এটা যদি না করা যায়, দেখা যাবে ওই রোজার মাস পুরোটাই ক্লাস অফ রাখা লাগবে, সেটা হলে আবার আরেক বিপদ। দেখা যাবে অনেকে প্র্যাকটিস থেকে পুরোপুরি সরে গেছেন, বাট রোজায় তো আসলে এটা করা উচিত না যে সব কাজ বন্ধ রাখবেন, এটা তো ঠিক না। সো আমরা ক্লাস টাইম হয়তো একটু কমাবো, হয়তো 10-15 মিনিট 20 মিনিট আমরা একটু রিডিউস করবো, চেষ্টা করবো মেইন পয়েন্ট গুলো নিয়ে আলাপ আলোচনা করার, যেন 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিটে আমরা কাজ শেষ করতে পারি। এন্ড উইকে একটা ক্লাস রাখবো, রোজার মাসটা শেষ হলে আল্লাহ করে পরের দিন আমরা আবার ঈদের পর ফুল সুইং আবার শুরু করবো। তো এটা আর কি আপাতত প্ল্যান, সামনে চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।